গল্প মিসেস মামাতো বোন। লেখক মনির হুসাইন। তানিয়ার বিয়ের আসরে এখন পিনপতন নীরবতা। একটু আগেও যেখানে সানাই বাজছিল সেখানে এখন সবাই হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। কারণটা খুব সিম্পল। আমার হাতে এখন তানিয়ার লাল বেনারসি শাড়ির অর্ধেকের বেশি অংশ, আর তানিয়া কোনো মতে নিজেকে সামলে নিয়ে স্টেজের এক কোণায় দাঁড়িয়ে কাঁপছে। ঘটনাটা আসলে ইচ্ছা করে ঘটেনি। আমি শুধু তানিয়াকে জিজ্ঞাসা করতে গিয়েছিলাম, তানিয়া, 3 বছরের ভালোবাসা কি একটা সরকারি চাকরিওয়ালা বেগুনের কাছে হেরে গেল? তানিয়া উত্তর না দিয়ে ঝাড়ি মেরে চলে যেতে চাইল। আমি ওকে আটকাতে গিয়ে হাতটা বাড়ালাম, আর অমনি ফেরোর। শাড়িটা যে এত কাঁচা সুতোর হবে সেটা আমার জানা ছিল না। তানিয়ার বাবা চিৎকার করে উঠলেন, কে আছিস? এই জানোয়ারটাকে ধর। আমার মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেও এখন বিষ আছে। ব্যাস, শুরু হলো আসল অ্যাকশন। তানিয়ার 4-5টা কাজিন হাতা গুটিয়ে তেড়ে আসল। আমি ভাবলাম আর রক্ষা নেই। এক কাজিন আমাকে ঘুষি মারতে এল, আমি মাথা নিচু করে সেই ঘুষি গিয়ে লাগলো তানিয়ার হবু বরের নাকে। বোর্ডটা উফ বলে পড়ে গেল। ভাই সরি। টার্গেট তো আমি ছিলাম, আপনি মাঝখানে নাক গলালেন কেন? এরপর শুরু হলো দৌড়ানি। আমি ডাইনিং টেবিলের ওপর দিয়ে দৌড় দিচ্ছি, আর পেছনে একদল লোক খুন্তি আর বেলুন নিয়ে ছুটছে। এক পর্যায়ে পুলিশ চলে আসলো। তানিয়ার বাবা পুলিশকে বললেন, অফিসার, এই ছেলেকে এমনভাবে নিয়ে যান যেন ওর স্কুল টিচার মামুক দেখানোর জায়গা না পায়। থানার হাজতের বাইরে একটা কাঠের টুলে আমি রাজার মতো বসে আছি। যদিও আমার 2 হাত হাত করা দিয়ে লক করা, তবুও ভাবটা এমন যেন আমি এই থানার বড় সাহেব। সামনে তানিয়ার বাবা আর ওর হবু বর, যাকে দেখতে অনেকটা চ্যাপ্টা আলুর মতো, রাগে ফুঁসছে। তানিয়ার বাবা, এসআই সাহেব, এই ছেলের তেজ দেখছেন? শাড়ি ছিঁড়ে এখানে এসে এমনভাবে বসে আছে যেন মহাকাশ জয় করে আসে। ওর পিঠের চামড়া আজ তুলে ফেলুন। আমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বরের দিকে তাকালাম। আরে ভাই, চামড়া তোলা এত সহজ না। আর শাড়ি তো ছিঁড়বেই, ইন্ডিয়ান সস্তা বেনারসি পরলে এমনটাই হয়। পরের বার দেশি জামদানি নিয়েন, টেকসই হবে। বোরটা তেড়ে আসছিল মারতে, ঠিক তখনই থানার সামনে একটা বিশাল কালো পাজেরো গাড়ির হর্ন শোনা গেল। মুহূর্তের মধ্যে কনস্টেবলরা হন্তদন্ত হয়ে বাইরে দৌড়ালো। ভেতরে ঢুকলেন আমার বড় মামা, এলাকার দাপুটে চেয়ারম্যান। ওনার পেছনে জিন্স আর টপস পরা নীলিমা। নীলিমা আমার মামাতো বোন প্লাস আমার জানের দোস্ত, বেস্ট ফ্রেন্ড। নীলিমা ভেতরে ঢুকেই আমার হাত করা পরা হাত দুটোর দিকে তাকিয়ে হো হো করে হেসে দিল। নীলিমা, কিরে আবির, শেষ পর্যন্ত শাড়ির আঁচল ধরে টান দিলি? তুই তো দেখি দিন দিন যাতে উঠছিস। সারা জীবন তো আমার চুল টেনেছিস, আর অন্যের বিয়ের আসরে গিয়ে এই কাম করলি? মামা গম্ভীর গলায়। মামা, এসআইকে বললেন চাবিটা বের করুন। আমার ভাগ্নে কি চোর যে হাত করা পরিয়ে রেখেছেন? তানিয়ার বাবার বুকের পাটা তো কম না যে চৌধুরী বাড়ির ছেলেকে জেলে পাঠাতে চায়। এসআই ভয় ভয় হাত করা খুলে দিল। তানিয়ার বাবা আর বর তখন কোনায় গিয়ে বিড়ালের মতো দাঁড়িয়ে আছে। মামা ওদের দিকে তাকিয়ে বললেন, মামা, কালকের মধ্যে যদি মামলা না তুলিস, তবে তোর দোকানের লাইসেন্স দিয়ে আমি ঝালমুড়ি খাবো, মনে রাখিস। মামার আগেই গজগজ করতে করতে বাইরে চলে গেলেন। নীলিমা আমার কলার ধরে টেনে দাঁড় করালো। গাড়ির দিকে যাওয়ার সময় ও আমার শরীরের দিকে তাকিয়ে বাঁকা চোখে হাসল। নীলিমা, তা মিস্টার আবির, এই সুটকি মার্কা শরীর নিয়ে অত মানুষের মাঝে গেলি কিভাবে? তোর ভয় ডর বলতে কি কিছু নেই? আমি বুকটা ফুলিয়ে একটা অ্যাটিটিউড নিলাম। চুলে হাত বুলিয়ে বললাম, শোন নীলু, মারতে পারি বা না পারি, কিন্তু হজম করার ক্ষমতা আমার অনেক। মার খেয়ে হয়তো পড়ে যাব, কিন্তু মাথা নিচু করব না। ওটা আবিরের রক্তে নেই। নীলিমা আমার পেটে একটা চিমটি কেটে বলল, নীলিমা, থামো থামো, অনেক হয়েছে হিরোগিরি। তোর এই হজম করার ক্ষমতার গল্প যখন ফুফু, মা, শুনবে, তখন বুঝবি হজম কাকে বলে। মা কিন্তু লাঠি নিয়ে গেটে দাঁড়িয়ে আছে। মায়ের নাম শুনে আমার কলিজাটা এক নিমেষে শুকিয়ে গেল। আমার মা আদর্শবান স্কুল শিক্ষিকা।
ওনার কানে এই শাড়ি ছেঁড়ারও খবর যাওয়া মানে আমার জন্য কেয়ামত। গাড়িতে ওঠার পর নীলিমা ড্রাইভ করছে আর বারবার আয়নায় আমার দিকে তাকিয়ে হাসে। নীলিমা, তা আঁচলটা কি আসলেই ইচ্ছা করে টেনেছিলি, নাকি হাত ফসকে গেছে? আরে দূর, আমি তো শুধু কথা বলতে চেয়েছিলাম। ও সরে গেল আর আমার হাত চলে গেল আঁচলে। আমি কি জানতাম তানিয়া ওটা সেলাই ছাড়া পরে আসছে। নীলিমা আবার হাসিতে ফেটে পড়ল। তুই একটা আস্ত কার্টুন আবির। দেখিস, এই শাড়ি ছেঁড়ার গল্প দিয়ে তোকে আমি সারা জীবন বাঁচাবো। গাড়ি যখন আমাদের বাড়ির সামনে থামল, দেখলাম গেটে মা দাঁড়িয়ে আছেন। চশমার ওপর দিয়ে মায়ের সেই তীক্ষ্ণ চাউনি দেখেই বুঝলাম আজ রাতে ডিনার হবে না, শুধু ধোলাই হবে। মামা গাড়ি থেকে নেমেই বললেন, মামা, রেনু, আপা তোমার এই কুলাঙ্গার আজকে একটা মেয়েকে আর কিছু বলতে পারলেন না। অমনি মা ঝাড়ু হাতে নিয়ে দিলেন তারা। মামা কোনোমতে গেটের খামের আড়ালে লুকিয়ে হাঁপাতে হাঁপাতে বললেন, রেনু আপা, তোমার এই কুলাঙ্গারকে উদ্ধার করে আনলাম। ব্যাস, ওখানেই শুরু হলো এক মহাযুদ্ধ। আম্মু কোমরে আঁচলটা শক্ত করে বেঁধে হাতের ঝাড়ুটাও চেয়ে ধরলেন। এরপর মামাকে যে তাড়াটা দিলেন, সেটা দেখে মনে হচ্ছিল মামা চেয়ারম্যান না, অলিম্পিকের দৌড়বিদ। আচ্ছা, তারা যুদ্ধ করুক। সেই ফাঁকে আপনাদের সাথে সবার একটু পরিচয় করিয়ে দিই। কি বলেন? এক, আমি আবির হোসেন। আমি এই গল্পের সেই ভাগ্যবান নায়ক। জন্মের আগেই বাবাকে হারিয়েছি। মাই আমার সব। দেখতে শুনতে খুব একটা খারাপ না হলেও কপালটা একটু বেশিই খারাপ। নইলে কেউ ব্রেকআপের পর শাড়ির আঁচল হাতে নিয়ে থানায় যায়। আমার পড়াশোনার আর মাত্র 1 বছর বাকি, অনার্স ফাইনাল ইয়ার। বয়সটা ওই 23-এর কোথায়। 2, আমার পৃথিবী, মা। ওই যে উঠানে ঝাড়ু হাতে যাকে দেখছেন, উনি আমার আম্মু। একজন সরকারি স্কুল টিচার। এলাকার মানুষ ওনাকে যতটা শ্রদ্ধা করে, আমি উনাকে তার চেয়ে 10 গুণ বেশি ভয় পাই। উনার চশমার ওপর দিয়ে তাকানো চাউনি মানেই হলো, আবির, আর তোর রক্ষা নেই। কিন্তু দিন শেষে এই মানুষটার আঁচলই আমার একমাত্র শান্তির জায়গা। 3, শাকচুন্নি ওরফে নীলিমা, বেস্ট ফ্রেন্ড। ওই যে আম্মুর ঝাড়ু পেটার তালে তালে তালি বাজাচ্ছে আর ফাজিলের মতো হাসছে, ও হলো নীলিমা। আমার আপন মামাতো বোন, ক্লাস জানের দোস্ত। আমার চেয়ে মাত্র 2 দিনের বড়, আর এই 2 দিনের জোরেই সে নিজেকে আমার মুরব্বি মনে করে। শয়তানের নাতি বললে ওকে কম বলা হবে। তবে ওর একটা গোপন পরিচয় আছে। ওর বয়স যখন মাত্র 3 বছর, তখন মামি মারা যান। এরপর থেকে আমার আম্মুই ওকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। ও আম্মুকে ফুপি আম্মু বলে ডাকে। 4, আমার দাপুটে মামা, চেয়ারম্যান। আর ওই যে ঝাড়ুর তাড়া খেয়ে বিড়ালের মতো মুখ লুকিয়ে আছেন, উনি আমাদের এলাকার প্রভাবশালী চেয়ারম্যান চৌধুরী সাহেব। বাইরে উনি বাঘের মতো গর্জন করলেও ভাগ্নে ভাগ্নি আর বড় বোন রেনুর সামনে তিনি একদম নিভৃতচারী বিড়াল। মামা আমার জন্য যা করেছেন, তা নিজের বাবার অভাব বুঝতে দেয়নি কখনো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমি আর নীলিমা এখন অনার্স শেষ বর্ষে। হাতে আর মাত্র 1 বছর। এই বয়সে মানুষ ক্যারিয়ার নিয়ে ভাবে, আর আমরা ভাবছি আম্মুর ঝাড়ুর বাড়ি থেকে মামাকে কিভাবে বাঁচানো যায়। গল্পে থাকেন ভাই ও বোনেরা, এই চৌধুরী বাড়ির অন্দরমহলের কাহিনী এখনো অনেক বাকি। কেবল তো ট্রেলার দেখলেন, পুরো সিনেমা এখনো অনেক দূরে। সকালবেলা পাখির কিচিরমিচির শব্দ নয়, বরং আম্মুর হাতা খুন্তির আওয়াজে আমার ঘুম ভাঙল। কালকে সেই শাড়ি ছেঁড়ারও মহাকাব্যের পর রাতের ডিনার কপালে জোটেনি, তাই পেটে এখন ইঁদুরগুলো কুস্তি খেলছে। ডাইনিং টেবিলে যাওয়ার আগে ভাবলাম আয়নায় নিজের চেহারাটা একটু দেখে নেই, কিন্তু ওখানে শান্তি নেই। আয়নায় তাকাতেই দেখি দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁত খেলিয়ে হাসে নীলিমা। নীলিমা, কি রে বীর পুরুষ, নাস্তা করার জন্য পেট কি গুড়গুড় করছে, নাকি কালকের ওই হজম করার ক্ষমতার প্র্যাকটিস এখনো চলছে? আমি বিরক্ত হয়ে বললাম, শোন নীলু, সকালেই আমার মেজাজ গরম করিস না। যা তো বা এখান থেকে। নীলিমা হাসতে হাসতে ড্রয়িং রুমে গেল। আমি ভয়ে ভয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলাম।
সামনে আম্মু ধোয়া ওঠা গরম পরোটা আর ভাজি রাখলেন, কিন্তু আম্মুর গম্ভীর মুখ দেখে মনে হচ্ছে ভাজিতে লবণের বদলে বিষ থাকলেও তা আমার চোখ বুজে খেয়ে নিতে হবে। আম্মু গম্ভীর গলায়, আবির, তোর অনার্স শেষ হতে আর 1 বছর। এর মধ্যে যদি আর কোনোদিন থানার বারান্দায় তোকে দেখি, তবে এই বাড়িতে তোর জায়গা হবে না, মনে থাকবে? আমি নিচু গলায় বললাম, জি আম্মু। ঠিক সেই সময় মামা বীরদর্পে ভেতরে ঢুকলেন। কালকের ঝাড়ুর দৌড়ানির পর মামা আজ সাদা পাঞ্জাবি পরে বেশ একটা ভাবের মধ্যে আছেন। মামা, রেনু আপা, সকাল সকাল তুমি আবার শুরু করে দিছ। আরে জওয়ান ছেলে, একটু আধটু ভুল তো হবেই, তাই বলে নাস্তাটা শান্তিতে করতে দেবে না? মা মামার দিকে একবার তাকালেন, ব্যাস, মামা সেখানেই স্টপ। মা চশমাটা নাকের ওপর ঠিক করে বললেন, মা, তুই একে আশকারা দিয়ে একদম রসাতলে পাঠাচ্ছিস। আর নীলিমা, তুই বসে আছিস কেন? তাড়াতাড়ি খেয়ে আবিরের সাথে কলেজে যা, সামনে পরীক্ষা, মনে আছে তো? নীলিমা আমার পাশে চেয়ারে বসে একটা পরাটা ছিঁড়ে মুখে দিল, তারপর নিচু গলায় ফিসফিস করে বলল, নীলিমা, তো আবির, কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু সাবধান। তানিয়ার বর যদি আবার নতুন শাড়ি কিনে তোকে দিয়ে উদ্বোধন করাতে চায়। আমি গ্লাসের পানিটা গিলতে গিয়ে বিষম খেলাম। এই মেয়ের আসলে মাথা মনে হয় গেছে শালার ওই শাড়ির পিছে এখনো পড়ে আছে। আর এই দিকে মামা হাসবেন না কাঁদবেন বুঝতে না পেরে কাশি দিয়ে প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলেন। আমি, নীলু, তোর কিন্তু সাহস বেড়ে গেছে। তোকে আজ কলেজে গিয়ে দেখ আমি কি করি। নীলিমা চোখ টিপে বলল, নীলিমা, আগে নিজের শার্টের হাতা সামলা ভাইয়া, ওইটা ছিঁড়লি কিন্তু সেলাই করার জন্য তানিয়াকে খুঁজে পাওয়া যাবে না। আমার বোঝা হয়ে গেল এই মেয়ে আজকে থামবে না। আমি কিছু বলতে যাব মা আমাদের দিকে কড়া চোখে তাকাতেই আমরা দুজনেই চুপচাপ প্লেটে মুখ গুজে খেতে শুরু করলাম। মামা পাশে বসে মিটিমিটি হাসছেন। চৌধুরী বাড়ির এই সকালের নাস্তাটা যেন ডাইনিং টেবিল না, একটা রণক্ষেত্র। আর একটা কথা, আমরা কিন্তু মামা বাড়িতেই থাকি নীলিমার জন্য। আমাদেরও নিজেদের বাড়ি আছে, কিন্তু মামা এইখানে নিয়ে এসেছেন। গল্পে থাকেন, পড়ে আস্তে আস্তে সব জানতে পারবেন। তো যাই হোক, নাস্তা শেষ করে আমি আর নীলিমা আমাদের বাইকটা নিয়ে বের হলাম। নীলিমা পেছনে থেকে সমানে পটরটর করে যাচ্ছে, আর আমি ভাবছি তানিয়া চ্যাপ্টার তো ক্লোজ, এবার অন্তত শান্তিতে 1 বছর পার করতে হবে। কিন্তু ভার্সিটির গেটে ঢুকতেই বুঝলাম শান্তি আমার ডিকশনারিতে নেই। ভার্সিটির গেটে বাইকটা থামাতেই দেখলাম আমার 3 বলদা বন্ধু অপু, সাজ্জাদ আর রনি আগে থেকেই ওত পেতে দাঁড়িয়ে আছে। ওদের চেহারা দেখেই বুঝলাম আজ আমার ইজ্জতের ফালুদা বানানোর জন্য ওরা রেডি। অপু দাঁত কেলিয়ে এগিয়ে আসলো। অপু, ওই দেখ, আমাগো শাড়ি বিশেষজ্ঞ হিরো আইসা পড়ছে। কি রে আবির, কালকের ওই আঁচল টান দেওয়ার অভিজ্ঞতাটা কেমন ছিল? রনি পাশ থেকে ফোড়ন কাটল। রনি, আরে না না, ও তো কাপড় টেস্টিং ল্যাবে চাকরি পাইছে। বেনারসি কতটুকু টানে ছিঁড়ে ওইটা চেক করতেছিল। আমি দাঁত কিরমির করে বললাম। আমি, চুপ থাকবি তোরা, মেজাজ এমনিতেই চাঙ্গে উঠে আছে। আর একটা কথা বললে সব কয়টারে গেটের সাথে ঝুলিয়ে রাখবো। নীলিমা বাইক থেকে নেমেই ওদের সাথে যোগ দিল। নীলিমা, আরে তোরা তো শুধু শাড়ির কথা জানিস, ওর যে একটা সুপার পাওয়ার আছে এইটা জানিস না? সবাই একসাথে কি সেটা চিৎকার করে মনে হয় এখনই ভূমিকম্প এনে ফেলবে। নীলিমার কিছু বান্দরিয়ারে সরি সরি মানে ফ্রেন্ড অ্যাড হলো। নীলিমা, ওর নাকি মার হজম করার ক্ষমতা অনেক। যেই ডায়লগটায় না কালকে দিছিল, সবগুলো মিলে হাসাহাসি শুরু করলো। আমি ভাবলাম আর তার মান সম্মান থাকবে না। খেয়াল করে দেখলাম সাজ্জাদ চুপ করে আছে। ওর গালে হাত দেওয়া আর মুখটা চুন হয়ে আছে। আমি, কিরে সাজ্জাদ, তোর এই দেবদাস মার্কা চেহারা কেন? আর গালে হাত দিয়ে আছিস কেন? সাজ্জাদ কিছু বলার আগেই রনি অট্টহাসি দিয়ে ফেটে পড়ল। রনি, আরে বলিস না আবির, আমাদের সাজ্জাদ ভাই আজকে সকালে একদম হিরোর মতো গোলাপ নিয়ে একটা জুনিয়র মেয়েকে প্রপোজ করতে গিয়েছিল, কিন্তু বিনিময়ে যা পেয়েছে সেটা দেখার মতো।
অপু হাসতে হাসতে যোগ দিল। অপু, মেয়ের হাত নাকি একদম মাখনের মতো নরম ছিল সাজ্জাদ? তো গালে থাপ্পড়টা খেয়ে লাল হয়ে গেছে কেন? সাজ্জাদ এবার খেপে গিয়ে বলল। সাজ্জাদ, চুপ কর তোরা। আমি কি জানতাম মেয়েটা এত ডেঞ্জারাস হবে? আমি শুধু বলছি আই লাভ ইউ, আর ও অমনি ঠাস করে এক চড় বসিয়ে দিল। বলল, আই লাভ মাই স্যান্ডেল অলসো। ওটা দিয়ে কি একবার গালে টাচ করাবো? নীলিমা আর ওর বান্ধবীরা তো হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। নীলিমা বলল, নীলিমা, আব্বাস একে বলে আসল নারী শক্তি। আবির শাড়ি ছিঁড়ে জেল খাটে, আর সাজ্জাদ থাপ্পড় খেয়ে গাল লাল করে। তোরা আসলে এক একটা ইন্টারন্যাশনাল বলদা। আমি এইটাই বুঝলাম না, এই মেয়ে শাড়ি নিয়ে পড়ে আছে কেন? আমি সাজ্জাদের পিঠে একটা চাপড় মেরে বললাম, আমি, দুঃখ করিস না বন্ধু, একটা যাবে হাজারটা আসবে। তা মেয়েটা দেখতে কেমন ছিল? এই এলাকার নাকি? সাজ্জাদ গাল ডলতে ডলতে বলল। সাজ্জাদ, দেখতে তো পুরা আগুনের গোলা। পরনে সাদা ড্রেস ছিল, কিন্তু মেজাজটা তো তার চেয়েও বেশি গরম। সাজ্জাদ কথা শেষ করতে পারল না। ঠিক তখনই ভার্সিটির মেইন গেট দিয়ে একটা মেয়ে ঢুকল। গেটের সেই হুলস্থুল আর হাসাহাসি যেন এক সেকেন্ডে রিমোট দিয়ে মিউট করে দিল। মেয়েটার পরনে ধবধবে সাদা থ্রি পিস, কপালে একটা পিচ্ছি কালো টিপ, হাতে দামি ঘড়ি আর চোখে দামি সানগ্লাস। মেয়েটা এমন একটা অ্যাটিটিউড নিয়ে হাঁটছে যেন এই ভার্সিটিটা ওর বাপের কেনা। আমাদের গ্যাংয়ের সবার মুখ আপনা আপনিই বন্ধ হয়ে গেল। অপু তো হা করে ড্রিল মেশিনের মতো তাকিয়ে আছে। সাজ্জাদ ফিসফিস করে কাঁপতে কাঁপতে বলল, সাজ্জাদ, আবির, এই মেয়েটাই তো আমাকে থাপ্পড় মেরেছে। আমি বড় বড় চোখে মেয়েটার দিকে তাকালাম। এই সেই জ্যান্ত আগুন। সাজ্জাদকে যে থাপ্পড় মেরেছে তার সাহস তো কম না। আমি একটা ভাব নেওয়ার জন্য বুকটা ফুলিয়ে মেয়েটার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি, এই যে মিস থাপ্পড়বাজ, আপনি কি নতুন ভর্তি হয়েছেন? আমার বন্ধুর গাল যে লাল করলেন, তার জন্য আমার বন্ধুকে সরি বলতে হবে? মেয়েটা হাঁটা থামালো, সানগ্লাসটা মাথার ওপর তুলে আমার দিকে এমন একটা তাচ্ছিল্যের লুক দিল যে আমি জাস্ট কুপোকাত। এক পলক আমাকে দেখেই ও একটা অবজ্ঞার হাসি দিল। মেয়েটা ফোঁস করে বলল, মেয়ে, সরি বলবো? আপনার বন্ধুকে আমি স্যান্ডেল দিয়ে মারিনি, সেটাই ওর ভাগ্য। আর আপনার কথা যতটুকু শুনেছি, আপনি তো শাড়ি ছেঁড়ার স্পেশালিস্ট। ফালতু চ্যাটান চ্যাটান না করে নিজের পড়াশোনায় মনোযোগ দেন, হয়তো তাতে কোনো কাজ হবে। নইলে শাড়ি ছিঁড়তে ছিঁড়তে জীবনটাই ছিঁড়ে যাবে। বলেই ও গটগট করে ভেতরে চলে গেল। আমরা সবাই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইলাম। সবচেয়ে বড় ধাক্কা খেলাম, মেয়েটা আমার শাড়ি ছেঁড়ার কাহিনী জানল কিভাবে? আমি তো কালকেই এটা করে আসলাম। নীলিমা হাসতে হাসতে আমার সামনে এসে তুড়ি বাজালো। নীলিমা, কিরে আবির, ক্রাশ খাইলি নাকি? নীলিমা ঠোঁটে হাসি আটকে রেখে বলল, নীলিমা, কিরে আবির, ক্রাশ খাইলি নাকি কথার বাস? আমি ওর দিকে তাকালাম। অপমানে বুকটা ধক করে উঠছিল। আদিবার বলা কথাগুলো এখনো কানে বাজছে। আমি, একটা কথা বলতো, ও এইসব জানলো কিভাবে? নীলিমা আর হাসি চেপে রাখতে পারল না। নীলিমা, আরে আমি কি জানতাম ব্যাপারটা এতদূর যাবে? তবে স্বীকার কর, ও তোকে একদম পাত্তাই দিল না। উইটা দেখে যা মজা লাগছে না। এইবার মাথা গরম হয়ে গেল আমার। আমি, মানে তুই কিছু করছিস? সত্যি করে বল। নীলিমা চোখ বড় করে কাচুমাচু মুখে বলল, এই এমন কিছু না। আমি ওর চুলের দিকে হাত বাড়াতেই ও চেঁচিয়ে উঠল, ওই, হাত লাগাস না। নীলুকে চিনিস না? আমি কিন্তু তোর 2 দিনের বড় আপু হই। আমি, আহারে আমার আপুটারে, সোজা কথা বল। কনফেশন রূপে কিছু দিছিস, তাই না? এক সেকেন্ড চুপ থেকে নীলিমা অপরাধীর মতো মুখ করে আস্তে গলায় বলল, নীলিমা, কালকে থানায় বসে থাকা তোর ওই কাচুমাচু চেহারার ছবিটা হালকা মজা করে পোস্ট দিছিলাম। ক্যাপশন ছিল, শাড়ি বিশেষজ্ঞ আবির ভাইয়ের বর্তমান অবস্থা। আমি ভাবিনি বিষয়টা এমন হয়ে যাবে। মাথার ভেতর যেন কিছু একটা ভেঙে গেল।
নীলিমা আমাকে এভাবে বেইজ্জত করলো। তুই বুঝতেছিস আমি আজ কি অবস্থায় পড়ছি? একটা জুনিয়র আমাকে অপমান করছে। নীলিমা এইবার একটু সিরিয়াস হলো। আমার চোখের দিকে তাকিয়ে শাসনের সুরে বলল, নীলিমা শোন, বেশি বাড়াবাড়ি করিস না। এখন যদি রাগ দেখাস, বাসায় গিয়ে আম্মুকে সব বলবো। তখন কিন্তু আমি না, তুই শেষ হবি। আমি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। নীলিমার এই ব্ল্যাকমেইল করার স্টাইলটা আমার খুব চেনা। আমি এইবারের মতো ছেড়ে দিলাম। কিন্তু এই অপমান আমি ভুলব না নীলু। পাশ থেকে অপু, রনি আর সাজ্জাদের হাসি থামছে না। আশপাশের জুনিয়ররাও তাকিয়ে ফিসফিস করছে। আমি ধমক দিয়ে বললাম, হাসা শেষ? ক্লাসে চল। ঠিক তখনই নীলিমা আমাকে একটা ধাক্কা দিয়ে দৌড় দিল। নীলিমা, বেনারসি আবির। ধরতে পারিস তো ধর। দেখবি কেমন স্পিড আমার। রাগে আমি ওর পিছে দৌড় দিলাম। কিন্তু করিডোরের মাঝপথে গিয়েই নীলিমা হঠাৎ স্ট্যাচু হয়ে থেমে গেল। আমি সামলে দাঁড়াতেই সামনে তাকিয়ে দেখি আদিবা। ও আমাদের দিকে একবার তাকিয়ে সেই বিখ্যাত বাঁকা হাসিটা দিল। আদিবা, সিনিয়রদের আচরণ দেখে বুঝলাম কেন কনফেশন গ্রুপে আপনারা এত ফেমাস। ক্লাসের বদলে এসব নাটকই বোধ হয় আপনাদের বেশি জরুরি। সরি টু সে, আপনাদের রুচিটা বড্ড সেকেলে। বলেই ও বান্ধবীদের নিয়ে হেসে হেসে চলে গেল। আমি আর নীলিমা কেউই কিছু বললাম না। নিস্তব্ধ করিডোরে শুধু আদিবার হাসির প্রতিধ্বনি বাজছিল। নীলিমা আমার পাশে এসে ফিসফিস করে বলল, নীলিমা, দেখলি? তোর জন্য আমাকে কথা শুনিয়ে গেল। ও তো আমাকে পাত্তাই দিল না। আমি দাঁত চেপে রইলাম। আদিবা, এই অপমানের হিসাব কিন্তু বাকি থাকলো। তবে নীলিমার ওই অসহায় মুখটা দেখে মনে হলো, ও যতটা না দুষ্টুমি করেছে, তার চেয়ে বেশি ও এখন আমার অপমানে লজ্জিত। আদিবা চলে যাওয়ার পর আমরা সবাই ক্লাসে ঢুকলাম। কিন্তু ক্লাসের লেকচারে আমার এক ফোঁটা মনও নেই। নীলিমা আমার ঠিক সামনে সিটে বসে বারবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাচ্ছে। হয়তো ও বুঝতে পারছে, মজা করতে গিয়ে ও এবার সীমা পার করে ফেলেছে। ও কয়েকবার নিচু গলায় আমাকে ডাকার চেষ্টা করল। নীলিমা, ওই আবির, রাগ করছিস? আরে আমি তো জাস্ট ফান করছিলাম। আমি ওর দিকে তাকালামও না। খাতার পাতায় কলম দিয়ে হিজিবিজি কাটছি আর মনে মনে ভাবছি, এই মেয়ের জন্য আজ এক জুনিয়র আমারে ম্যাচুরিটি শিখায় গেল। সারাটা ক্লাস আমি নীলিমার সাথে একটা শব্দও বললাম না। ও নোটবুকের পাতা ছেড়ে ছোট করে একটা সরি লিখে আমার ডেস্কের ওপর রাখলো। আমি ওটা দলা পাকিয়ে নিচে ফেলে দিলাম। নীলিমার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু আমার তখন কারো ওপর মায়া দেখানোর মুড নেই। ক্লাসটা কোনোমতে শেষ করে আমি ব্যাগ কাঁধে নিয়ে গটগট করে করিডোর দিয়ে বের হয়ে যাচ্ছিলাম। নীলিমা আমার পেছনে দৌড়ে আসে। নীলিমা, আবির, শোন না। আমি সত্যি বুঝিনি ও এমন করবে। কথা বলবি না আমার সাথে? আমি কোনো উত্তর না দিয়ে হাঁটার গতি আরও বাড়িয়ে দিলাম। ঠিক তখনই পকেটে ফোনটা সজোরে কেঁপে উঠল। তাকিয়ে দেখি, মামা কল দিচ্ছে। মামা এই সময়ে কখনো ফোন দেয় না। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মামার অস্থির আর ভাঙা গলা ভেসে এল। মামা, আবির, তুই আর নীলু যেখানেই আছিস, 1 সেকেন্ড দেরি না করে এখনই বাসায় আয়। অবস্থা একদম ভালো না। আমার বুকের ভেতরটা যেন কেউ নিম্নে ধরল। কি হয়েছে মামা? কার কি হয়েছে? আম্মুর। মামা শুধু হাঁপাতে হাঁপাতে বললেন, তুই আয়, জলদি আয়। দেরি করিস না একদম। লাইনটা কেটে গেল। আমি নীলিমার দিকে তাকালাম। ও আমার চেহারা দেখেই বুঝে গেছে বড় কোনো বিপদ হয়েছে। ওর হাতে থাকা খাতাটা হাত থেকে পড়ে গেল। নীলিমা, কি হয়েছে রে? আব্বু অমন করে কথা বলছে কেন? এতক্ষণ ওর সাথে কথা না বলে থাকলেও এখন বিপদের কথা শুনে ওর হাতটা শক্ত করে ধরলাম। বাসা থেকে ইমার্জেন্সি কল আসছে। এখনই যেতে হবে। চল। আমরা আর কারো দিকে না তাকিয়ে বাইকের দিকে দৌড় দিলাম। আদিবার অপমান, নীলিমার ওপর অভিমান, সব এখন তুচ্ছ মনে হচ্ছে। শুধু দোয়া করছি, বাসায় গিয়ে যেন খারাপ কিছু দেখতে না হয়। বাইকটা বাসার গেটে থামিয়ে আমি আর নীলিমা এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকলাম।
বুকটা তখন কামারের হাঁপড়ের মতো ধড়ফড় করছে। আমি ভেবেছিলাম বাসায় হয়তো কান্নাকাটির শব্দ শুনব, বড় কোনো বিপদ হয়েছে, কিন্তু ড্রয়িং রুমে ঢুকেই আমার আর নীলিমার পা থেমে গেল। পুরো ড্রয়িং রুমে হাসাহাসির রোদ পড়ে গেছে। মামা ধবধবে সাদা পাঞ্জাবি পরে সোফায় পা তুলে বসে হাসছেন, আর আম্মু ট্রে ভর্তি মিষ্টি আর নাস্তা নিয়ে মেহমানদের আপ্যায়ন করছেন। সোফায় মামার পাশে আরো 2-3 জন অচেনা মানুষ বেশ আয়েশ করে বসে গল্প করছেন। মামা আমাদের দেখেই আহ্লাদে আটখানা হয়ে বললেন, মামা, আরে তোরা এসে গেছিস? নীলু মা, এদিকে আয়, তোর জন্য হীরের টুকরো এক পাত্র আসে। আজই আমাদের কথা পাকাপাকি হয়ে গেল। এই যে উনারা ছেলের পক্ষ থেকে এসেছেন। মেহমানদের মধ্যে বয়স্ক একজন, ছেলের বাবা, নীলিমাকে দেখে হাসিমুখে বললেন, ছেলের বাবা, আর এই তো মা নীলিমা এসে গেছে। মা, ছবির চেয়েও তোমাকে সামনাসামনি অনেক বেশি মিষ্টি লাগছে। আমার ছেলের পছন্দ যে সলিড, সেটা বোঝা যাচ্ছে। ছেলের মা নীলিমার মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, ছেলের মা, শুধু সুন্দর হলে হবে? আমার ইঞ্জিনিয়ার ছেলের বউকে কিন্তু খুব গুণবতী হতে হবে। রেনু আপা, আবিরের মা, আপনার এই ভাগ্নিকে তো আমাদের ঘরোয়া সব কাজে পারদর্শী হতে হবে। তবে আমার বিশ্বাস নীলিমা সব সামলে নেবে। মামা তখন বুক ফুলিয়ে বললেন, আরে ভাই সাহেব, নীলুর মতো মেয়ে এই যুগে পাওয়াই কঠিন। আপনারা পছন্দ করেছেন, এটাই আমাদের বড় পাওয়া। ছেলের বাবা আবার যোগ করলেন, পছন্দ মানে? এক কথায় আলহামদুলিল্লাহ। আমরা ভাবছি দেরি করে লাভ নেই। সামনের সপ্তাহেই কি তবে আংটিটা পরিয়ে দেব? দিনক্ষণ তো ভালোই আছে। আম্মু আর মামা একে অপরের দিকে তাকিয়ে খুশিতে মাথা নাড়লেন। মেহমানরা তৃপ্তির হাসি দিয়ে মিষ্টি মুখ করলেন। বিদায় নেওয়ার সময় ছেলের মা নীলিমাকে একটা সোনার আংটি ছোঁয়ানোর চেষ্টা করে বললেন, ছেলের মা, আজ তো এমনি আসলাম, পরের বার যখন আসবো তখন তোমাকে পাকাপাকিভাবে আমাদের করে নিয়ে যাব মা। আম্মু আর মামা হাসি মুখে মেহমানদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন। পুরো সময়টা নীলিমা একটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল। মেহমানরা বিদায় নিয়ে চলে যাওয়ার ঠিক পরেই ড্রয়িং রুমের ভারী দরজাটা বন্ধ হলো। মামা আর আম্মু ঘরে ঢুকেই আনন্দে ছোটে মেতে উঠলেন। মামা, নীলু, ভাগ্য খুলে গেল রে তোর। দেখলি তো মেহমানরা তোকে কেমন পছন্দ করেছে। সামনের মাসেই বিয়ে। আমি তো কাল থেকেই কেনাকাটা শুরু করব। আম্মু, আমি তো ভাবতেই পারিনি ওরা এত দ্রুত দিনক্ষণ ঠিক করে ফেলবে। আবির, তুই দাঁড়িয়ে আছিস কেন? মিষ্টি খা, বোনটার তো বিয়ে ঠিক হয়ে গেল। তারপর তোর জন্য একটা সুন্দর মিষ্টি বউ খুঁজতে হবে। পুরো ঘর যখন এই আনন্দে ভাসছে, ঠিক তখনই নীলিমার গলার স্বর শোনা গেল। কোনো কাপা কাপা গলায় না, বরং একদম স্পষ্ট আর কঠিন গলায়। নীলিমা, আব্বু, ফুফি আম্মু, এই বিয়েটা হবে না। তোমরা কষ্ট পেলেও আমার কিছু করার নেই, কারণ আমি এই বিয়ে করতে পারবো না। মামা ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকালেন। মামা, মানে কি নীলু? হাসি খুশি মেজাজে এসব কি কথা বলছিস? মেহমানরা তো এইমাত্র সব পাকা করে গেল। আম্মু থমকে গেলেন। আম্মু, কি হয়েছে মা তোর? অমন করছিস কেন? নীলিমা সরাসরি আমার চোখের দিকে তাকালো। ওর চোখে তখন জল টলমল করছে, কিন্তু চাহনিতে এক অদ্ভুত জেদ। ও সবার সামনে আঙুল উঁচিয়ে আমার দিকে দেখিয়ে দিয়ে চিৎকার করে বলল, নীলিমা, আমি বিয়ে করতে পারবো না কারণ আমি আবিরকে ভালোবাসি। ছোটবেলা থেকেই এই পাগলাটার জন্য নিজেকে আগলে রাখছি। ওকে ছাড়া অন্য কারো গলায় আমি মালা দিতে পারবো না। এই বিয়ে আমি ভাঙবই। পুরো ড্রয়িং রুমে যেন একটা বাজ পড়ল। আম্মুর হাতের মিষ্টির প্লেটটা মেঝেতে পড়ে টুং করে শব্দ হয়ে ভেঙে গেল। মামার মুখের হাসি মুহূর্তে মিলিয়ে গিয়ে সেখানে একরাশ বিস্ময় আর রাগ ফুটে উঠল। আমি নিজের কানে বিশ্বাস করতে পারছি না, এই সেই নীলিমা, যে একটু আগেও আমাকে বেনারসি আবির বলে পচানি দিচ্ছিল। নীলিমা আর এক সেকেন্ড দাঁড়াল না। ও দৌড়ে নিজের ঘরে গিয়ে দরজাটা সজোরে বন্ধ করে দিল। ড্রয়িং রুমের স্তব্ধতা যেন আমার কানে তালা লাগিয়ে দিচ্ছে। মামা আর আম্মুর তীক্ষ্ণ অগ্নিদৃষ্টি এখন সরাসরি আমার দিকে। আমার মাথায় তখন শুধু নীলিমার ওই শেষ কথাগুলো বাজছে।
আমি আবিরকে ভালোবাসি। পুরো ড্রয়িং রুমে যখন শ্মশানের নীরবতা, আমি তখনও ঘামছি। আম্মুর হাতের মিষ্টির প্লেট ভাঙার শব্দটা এখনো আমার কানে বাজছে। আমি আমতা আমতা করে কোনো মতো বলতে পারলাম, তোমরা তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? বিশ্বাস করো, আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি নিজেও আকাশ থেকে পড়েছি। মনে মনে ভাবছিলাম, নীলিমার বাচ্চা, তোরে একবার হাতের নাগালে পাই, তোর অবস্থা আর ডাল করে ছাড়ব। আমারে আজ জ্যান্ত কবর দেওয়ার ব্যবস্থা করে নিজের রুমে গিয়ে খিল দিলি। আসলে ড্রয়িং রুমে ঢোকার পর যখন শুনলাম নীলুর বিয়ে ঠিক হয়ে গেছে, তখন মুহূর্তের জন্য আমার পৃথিবীটা থমকে গিয়েছিল। বুকের ভেতরটা এমনভাবে হুহু করে উঠেছিল যা মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসে। আদিবার অপমানের চেয়ে নীলু অন্যের হয়ে যাচ্ছে, এই চিন্তাটা আমাকে বেশি দহন করছিল। আমি হয়তো মুখে কোনোদিন বলিনি, কিন্তু নীলুকে ছাড়া আমার জীবনটা যে মরুভূমি, সেটা আজ হাড়ের হাড়ে টের পাচ্ছিলাম। তাই ওর মুখে নিজের জন্য ভালোবাসার কথা শুনে আমার কলিজায় যেন পানি ফিরে আসলো। ঠিক সেই মুহূর্তে, যখন আমি ভাবছিলাম মামা আমাকে বাসা থেকে বের করে দেবে, তখনই হঠাৎ ড্রয়িং রুমের গুমোট নীরবতা ভেঙে এক বিকট আওয়াজ উঠল। হো হো হা হা হা, হো হো হা হা। আমি জাস্ট হা হয়ে গেলাম। তাকিয়ে দেখি মামা আর আম্মু একে অপরকে ধরে হাসতে হাসতে প্রায় সোফায় গড়িয়ে পড়ছেন। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম, সবাই কি একসাথে পাগল হয়ে গেল নাকি? নাকি অতিরিক্ত শোকে সবার মাথা নষ্ট হয়ে গেছে? মামা হাসতে হাসতে চোখে আসা পানি মুছতে মুছতে আম্মুর দিকে তাকিয়ে বললেন, মামা, আমি কইছিলাম না আপা? দেখলা তো, নীলুর পেটে যে কথা ছিল, সেটা বের করতে এই পাত্রপক্ষের নাটকটা একদম দ্রুতমতো কাজ দিছে। আম্মু হাসি মুখে ট্রেটা পাশে রেখে বললেন, আম্মু, ওরে ভাই, আমি তো ভাবছিলাম আমাদের আবির হয়তো মুখ ফুটে কিছু বলবে, কিন্তু শেষমেশ নীলুই তো বাজে মেরে দিল। এখন তো দেখি ঘটনা সত্যি। আমি পাথরের মতো দাঁড়িয়ে সব শুনছিলাম। তার মানে, এই পাত্র, এই আংটি ছোঁয়ানো, এই তাড়াতাড়ি বিয়ের আয়োজন, সবই ছিল সাজানো নাটক। আমি তো পুরোই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছি। একে তো অপমানে শরীরের রক্ত টকবক করছে, তার উপর বাসার বড়দের এই পাগলামি দেখে মনে হচ্ছে আমি কোনো সস্তা বাংলা সিনেমার শুটিং স্পটে ঢুকে পড়েছি। মামা হাসতে হাসতে আমার কাঁধে থাপ্পড় দিয়ে, কিরে আবির, মুখটা অমন পেঁচার মতো করে রাখছিস কেন? ভয় পাইছিস? আমি দাঁত কিরমির করে, মামা, তোমরা এইটা কি করলা? জানো আমার উপর দিয়ে কি গেছে? আর ওই নীলিমার বাচ্চা কই? ওরে খালি একবার সামনে আনো। আমি এর এক মুহূর্ত দেরি না করে সোজা নীলিমার রুমের দিকে তাকালাম। দরজাটা তখনও ইঞ্চিখানেক ফাঁক হয়ে আছে। তার মানে ও আড়াল থেকে সব শুনে ফেলেছে। আমি গটগট করে ওর রুমের দিকে এগোলাম। ওই নীলু, বের হ রুম থেকে। অনেক বড় বড় কথা বললি না সবার সামনে? এখন বের হ। নীলিমা খুব সাবধানে মুখটা বের করল। ওর চোখের কাজল একটু লেপটে গেছে কান্নার কারণে, কিন্তু এখন ওর মুখে লজ্জার চেয়ে বেশি ধরা খেয়ে যাওয়ার বিরক্তি। আমাকে ধাক্কা দিয়ে ওর ড্রয়িং রুমে এসে মামার দিকে তাকালো। নীলিমা, আব্বু, তুমি এইটা করলা? মেহমান সাজিয়ে নাটক করে আমার মুখ থেকে এইসব বের করলা? আমি তো সত্যি ভেবে কান্না শুরু করছিলাম। মামা, আরে মা, তুই তো এমনিতে মুখ খুলতি না। আর আবির তো একটা ভিতর ডিব্বা, ও তো কোনোদিন বলার সাহস পাইতো না। তাই এই বুদ্ধি করা। নীলিমা এবার আমার দিকে ফিরে তাকালো। আমি তখনও দাঁত কিরমির করছি। কিরে বড় আপু, তখন তো ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে খুব ডায়ালগ দিচ্ছিলি, আবিরকে ছাড়া অন্য কারো গলায় মালা দেব না। এখন কই গেল সেই প্রেম? এখন তো দেখছি লজ্জায় মুখটা টমেটোর মতো লাল হয়ে গেছে। নীলিমা চোখ রাঙিয়ে, ওই বেনারসি, বেশি কথা বলবি না একদম। ওটা তো আমি আব্বুর নাটক দেখে বাধ্য হয়ে বলছি। তোর মতো পচা ছেলেকে আমি কেন ভালোবাসতে যাব? আয়নায় নিজের চেহারা দেখছিস কখনো? ওরে আমার বিশ্ব সুন্দরী রে। আয়না তো তুই দেখিস না। না দেখলে বুঝতি তোর চোখের কাজলে এখন তোকে একদম পান্ডার মতো লাগছে। আর শোন,
তুই না বললি কি আমি খুব মরে যাচ্ছিলাম? আমি তো ভাবছিলাম ওই ইঞ্জিনিয়ারের সাথেই তোর বিয়েটা হয়ে যাক, আপদ বিদায় হতো। নীলিমা রাগে ফোঁস করে উঠে, কি? আমি আপদ? আব্বু, দেখছো তোমার ভাগ্নের কথা? ও চায় আমি ওই অচেনা লোকের সাথে চলে যাই। আর শোন আবির, তুই যদি ভাবিস এই সুযোগে তুই বেঁচে যাবি, তবে ভুল ভাবছিস। এখন তো আমি তোকে আরো বেশি জ্বালাবো। সারা জীবন তোকে আমার হাতের ইশারায় নাচাবো, দেখিস। আমি নাচাতে তো তুই এখনই শুরু করছিস। এই যে পুরো বাসার সামনে আমাকে বলির পাঠা বানালি, এটার শোধ আমি নেবই নেব। তোরে নীলিমা থেকে নীলু ডাইন বানিয়ে ছাড়বো আমি। নীলিমা, তুই আমাকে ডাইন বললি? আব্বু। ফুফু, দেখো ও আমাকে কি বলছে। আজ রাতে তোর সব জামা কাপড় যদি আমি ছাদ থেকে নিচে না ফেলছি, তবে আমার নামও নীলিমা না। মামা আর আম্মু আমাদের এই কিচিরমিচির দেখে হাসতে হাসতে শেষ। আম্মু, বাস, থামো তোরা। তোদের এই ঝগড়া দেখেই তো বুঝলাম তোরা একে অপরের জন্য একদম পারফেক্ট। এখন যা, ঝগড়া থামিয়ে আগে মিষ্টি মুখ কর। আম্মুর কথা শেষ হতে না হতেই দেখি নীলিমা প্লেটের ওপর ঝাঁপিয়ে পড়ল। ওরে বাবা! রাগে লজ্জায় কিছুক্ষণ আগেই যে মেয়েটা সারা ঘর মাথায় তুলছিল, সে এখন দুনিয়ার সব ভুলে মিষ্টির ভেতর ডুব দিয়েছে। নীলিমা আসলে ছোটবেলা থেকেই মিষ্টি পাগলি। ওর সামনে এক হাঁড়ি রসগোল্লা দিলে ও আবির টাবির সব ভুলে যেতে পারে। আমি পাশে গিয়ে দাঁত বের করে বললাম, আমি কি রে পান্ডা, জামা কাপড় ছাদ থেকে ফেলার আগে কি এনার্জি নিয়ে নিচ্ছিস? পেটে তো দেখি রাক্ষস ঢুকেছে। নীলিমা মুখে একটা চমচম পুড়ে দিয়ে গাল ফুলিয়ে বলল। নীলিমা, চুপ কর বেনারসি। মিষ্টি দেখলে আমার মাথা ঠিক থাকে না। আর তুই তো বললি আমি ডাইন, তো ডাইনরা তো এমনই হয়। আমাদের এই মিষ্টি নিয়ে কাড়াকাড়ির মাঝেই আমার ফোনটা সজোরে বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি রনি কল দিচ্ছে। রিসিভ করতেই ওপাশ থেকে ওর অস্থির গলা। রনি, ওই আবির। তুই এর নীলু ওভাবে হুট করে কই গেলি রে? কোনো বিপদ হয়েছে নাকি? আমরা তো টেনশনে সেই তখন থেকে তোরে ট্রাই করতেছি। তাড়াতাড়ি টিএসসি আয়, সবাই তোর জন্য বসে আছে। আমি নীলিমার দিকে তাকালাম। ও তখনও তৃপ্তি করে মিষ্টি খাচ্ছে। বাসার এই নাটকীয় পরিস্থিতির কথা বন্ধুদের এখনই ফোনে বলতে ইচ্ছা করল না। আমি, আরে না, সব ঠিক আছে। আমি 10 মিনিটে চলে আসছি তোদের কাছে। মামা আর আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে আমি বের হলাম। ওদের সাথে আড্ডা দিয়ে যখন সব ঘটনা খুলে বললাম, রনি আর অপু তো হাসতে হাসতে শেষ। অপুর এক কথা, দোস্ত, নীলু তো আসলে হিরোইন। তোরে তো সেভ করে নিল। বন্ধুদের সাথে আড্ডা শেষে যখন বাইক নিয়ে বাড়ির দিকে রওনা হলাম, তখন প্রায় সন্ধ্যা গড়িয়ে অন্ধকার নেমেছে। গ্রামের এই রাস্তাটা এমনিতে একটু নির্জন, দুপাশে ঘন জঙ্গল আর বাগান। হঠাৎ একটা সরু রাস্তার মোড়ে বাইকের আলো পড়তেই আমার চোখে পড়ল। 3-4টে বখাটে টাইপ ছেলে একটা মেয়েকে জোর করে টেনে হিঁচড়ে জঙ্গলের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। মেয়েটার মুখ হাত দিয়ে চাপা দেওয়া, শুধু গোঙানি শব্দ শোনা যাচ্ছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এখনকার যুগে এমন সাহসীদের? আমি এক মুহূর্ত দেরি না করে বাইক থামিয়ে হাতের কাছে থাকা একটা মোটা লাঠি নিয়ে অন্ধকারের ভেতর দৌড়ে গেলাম। চিৎকার করে বললাম, ওই, ছাড় মেয়েটাকে। আমাকে দেখে বখাটেরা থতমত খেয়ে গেল। হয়তো ভাবেনি এই জনমানবহীন রাস্তায় কেউ চলে আসবে। আমি মারমুখী হয়ে এগোতেই ওরা মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অন্ধকারের দিকে দৌড়ে পালালো। আমি হাঁপাতে হাঁপাতে মেয়েটার কাছে গেলাম। মেয়েটা মাটিতে লুটিয়ে পড়ে থরথর করে কাঁপছে, ওর চুলগুলো এলোমেলো। আমি, ভয় নেই, ওরা চলে গেছে। আপনি ঠিক আছেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। রাস্তার ধারের হালকা চাঁদের আলো আর আমার ফোনের টর্চের আলো যখন ওর মুখের ওপর পড়ল, আমার হাতের লাঠিটা হাত থেকে খসে পড়ে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি, আদিবা, তুমি এখানে? আদিবা তখনও ফুপিয়ে কাঁদছে। ওর সেই অহংকারী চেহারাটা আজ ধুলোয় মিশে গেছে। ও আমার হাতটা শক্ত করে ধরে ধরা গলায় বলল, আদিবা, আবির, আমাকে প্লিজ বাসায় পৌঁছে দাও। আমি ভাবিনি এই শর্টকাট রাস্তাটা এত ভয়ানক হবে।
আমি তোমাকে দুপুরে অনেক আজেবাজে কথা বলেছি, কিন্তু আজ তুমি না থাকলে আমার কি হতো? ওর কথা শেষ হলো না, ও আবারও কান্নায় ভেঙে পড়ল। আমি কোনো কথা না বলে ওকে শান্ত করার চেষ্টা করলাম। ওর প্রতি রাগ বা ঘৃণা এখন আর নেই, বরং এক ধরনের মায়া হচ্ছে। আমি ওকে বাইকে বসিয়ে সাবধানে ওর বাসার গেটে পৌঁছে দিলাম। নামার সময় আদিবা একবার আমার দিকে তাকালো, সেই চোখে আর আগের মতো দম্ভ নেই, বরং কৃতজ্ঞতা। আসার সময় অবশ্য ফোন নাম্বার চাইছিল, আমি কি মনে করে জানিয়ে দিয়ে দিলাম। আমি যখন নিজের বাড়ির গেটে পৌঁছলাম, তখন চারিদিকে নিস্তব্ধতা, ঘড়িতে রাত 10টা পার হয়ে গেছে। ড্রয়িং রুমে পা রাখতেই দেখি নীলিমা সোফায় গটগট করে বসে পা নাচাচ্ছে, আর ওর হাতে একটা স্টিলের স্কেল। আমাকে দেখেই ও তেড়ে আসলো। নীলিমা, স্কেল উঁচিয়ে, ওই বেনারসি। বিকেলের দিকে 10 মিনিটের কথা বলে যে বের হলি, এখন দেখ ঘড়িতে কয়টা বাজে। তুই কি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলি নাকি নতুন কোনো মেয়ে পেয়ে ট্যাঙ্কি মারা শুরু করে দিয়েছিলি? আমি সোফায় ধপ করে বসে পড়লাম। পুরো শরীর ব্যথায় টনটন করছে, মাথাটা ঝিমঝিম করছে। থামো তো নীলু। এমনিতেই জান নিয়ে ফিরেছি, তোর এখন আর এই টাইমের হিসাব ভালো লাগছে না। নীলিমা আমার গলার স্বর শুনে আর জামাকাপড় একটু ধুলোমাখা দেখে ঘাবড়ে গেল। স্কেলটা সোফায় ফেলে দিয়ে দ্রুত আমার কাছে এসে বসল। ওর চোখে মুখে এখন রাগের বদলে দুশ্চিন্তা। নীলিমা, কি হয়েছে রে আবির? এমন বিধ্বস্ত লাগছে কেন? শরীর খারাপ লাগছে? নাকি পথে কোনো বিপদ হয়েছিল? আমি বড় একটা শ্বাস নিয়ে ওকে সংক্ষেপে আদিবার উপর হামলা আর ওকে বাঁচানোর পুরো ঘটনাটা বললাম। সব শুনে নীলিমা কিছুক্ষণ পাথরের মতো নিথর হয়ে বসে রইল। আমি ভাবলাম ও হয়তো আদিবার নাম শুনে আবার ঝগড়া শুরু করবে। কিন্তু নীলিমা হঠাৎ খুব নরম হয়ে আমার হাতটা শক্ত করে ধরল। নীলিমা, আবির, তুই সত্যিই অনেক বড় মনের মানুষ। ওই মেয়েটা তোকে সবার সামনে কতবার অপমান করলো, আর তুই কিনা নিজের জীবন বাজি রেখে ওর ওই বখাটেদের হাত থেকে বাঁচালি। আমি একটু মুচকি হাসলাম। আমি, মানুষ হিসেবে ওটা তো আমার দায়িত্ব ছিল নীলু। তখন আদিবা না হয়ে অন্য কেউ হলেও আমি একই কাজ করতাম। নীলিমা হঠাৎ একটু বাঁকা চোখে আমার দিকে তাকালো। ওর পজেসিভ মনটা আবার চাঙ্গা হয়ে উঠেছে। কি রে এইভাবে তাকাচ্ছিস কেন? নীলিমা, সব বুঝলাম। দায়িত্ব পালন করছিস, ভালো কথা। কিন্তু একটা কথা সত্যি করে বল তো, ও যখন ভয় কাঁদছিল, তখন তুই কি ওর মাথায় হাত বুলিয়ে দিছিলি? নাকি বাইকে আসার সময় ও তোকে খুব শক্ত করে ধরেছিল? আমি তো পুরাই আকাশ থেকে পড়লাম। ওই, কি আজেবাজে কথা বলছিস? ও তখন ভয় কাঁপছিল, আমি তো ওরে জাস্ট হেল্প করছি। নীলিমা, রাখো তোর হেল্প। মেয়েদের মন আমি বুঝি। দেখিস কাল ওই আদিবা কৃতজ্ঞতা জানানোর নাম করে তোরে ফোন দিবে বা বাসায় আসবে। তখন যদিও তোর আশেপাশে বেশি ঘুরঘুর করে, তবে তোর আর ওই আদিবার 2 জনের খবর আছে। মনে রাখিস, তুই এখনো আমার আন্ডারে। আমি মনে মনে হাসলাম। নীলিমার এই হিংসে হওয়ার ব্যাপারটা কিন্তু বেশ উপভোগ করছি। বুঝলাম, আদিবাকে বাঁচানোর পর আমার বিপদ কমার বদলে নীলিমার হাতে আরও বাড়তে চলেছে। ঠিক তখনই আমার ফোনের নোটিফিকেশন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি আদিবার মেসেজ, আবির ভাইয়া, বাসায় পৌঁছে দেওয়ার জন্য থ্যাঙ্কস। কাল কি একটু ভার্সিটির ক্যাফেটেরিয়ায় দেখা করা যাবে? তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। নীলিমা ছেলের মতো ছো মেরে আমার ফোনটা নিয়ে নিল। মেসেজটা পড়েই ও চিৎকার দিয়ে উঠল, এই তো, আমি বলছিলাম না। দাঁড়া, এর ব্যবস্থা আমি এখনই করতেছি। আমি ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বললাম, আরে আমি কি দেখা করব? আর তুই এত ওভার রিয়েক্ট করছিস কেন? নীলিমা রাগে ফোঁস করে উঠে, ও, এখন আমি ওভার রিয়েক্ট করি? আচ্ছা যা, সমস্যা নাই। 6টাকে যেহেতু সরাইতে পারছি, এইটা তো কোনো ব্যাপারই না। আমি সোফায় হেলান দিয়ে বসাছিলাম, ওর কথা শুনে ঝট করে সোজা হয়ে বসলাম। মানে 6টা সরাইছিস মানে কি? আমার তো ব্রেকআপ হয়েছিল 5টা। 6 নম্বরটা আসলো কই থেকে? নীলিমা একটু অপ্রস্তুত হয়ে মুখ ঘুরিয়ে নিল, কিছু না। হাদারাম, তুই বুঝবি না।
6 নম্বরটা তো কেবল লাইনে আসছিল, ওটাও ভ্যানিশ করে দিছি। আমি কপাল চাপড়ে মনে মনে ভাবলাম, এই মেয়ে তো আস্ত একটা কালনাগিনী। তার মানে আমার জীবনের যতগুলো প্রেমিকার ডালপালা গজাতে চেয়েছিল, এই নীলিমা ডাইন সবগুলোতে বিষ ঢেলে দিছে। তার মানে তানিয়ার সাথেও তুই ব্রেকআপ করাইছিস? নীলিমা খুব সাবলীলভাবে, নির্লিপ্ততা গলায় হে এমনভাবে বলল যেন এটা কোনো ব্যাপারই না। আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। যে তানিয়ার বিরহে আমি 3 রাত না খেয়েছিলাম, সেই প্রেমের কবর এই মেয়েটা নিজেই খুঁড়েছে। রিয়া? নীলিমা, ওইটাও পাশের বাসার ভাবির বোন? নীলিমা একটু বিরক্ত হয়ে, হেরে ভাই হে। ম্যাডামের মেয়ে? নীলিমা এবার মেজাজ বিগড়ে, তোর মাথায় কি কোনো সমস্যা? সবগুলোই আমি করছি। এখন কি লিস্ট ধরে নাম বলতে হবে? আমি ওর কথা শুনে পাগলের মতো হাসতে লাগলাম। হাসতে হাসতে আমার পেটে কিল ধরার দশা। নিজের ভাগ্যের ওপর করুণা হচ্ছে নাকি নীলিমার এই বিশাল মিশন দেখে মজা পাচ্ছি, আমি নিজেও জানি না। আমি হাসতে হাসতে বললাম, এদিকে আয়। তুই যে এত বড় বড় মহান কাজ করছিস, আমার এতগুলো সোনার সংসার তছনছ করছিস, তোর এই কাজের জন্য একটা পুরস্কার দিতে হবে না? আমি সোফা থেকে উঠে দাঁড়াতেই নীলিমা আমার চোখের চাউনি দেখে একটু পিছিয়ে গেল। ওর মুখে এতক্ষণে সেই দম্ভ আর নেই, এখন সেখানে স্পষ্ট ভয়। নীলিমা, ওই বেনারসি, দূরে থাক। তুই কিন্তু আসলেও পাগল হয়ে গেছিস। আব্বু, ফুফু, দেখো তোমাদের ছেলে পাগল হয়ে গেছে। আমি এক পা দুপা করে ওর দিকে এগোতেই নীলিমা আর দেরি করল না। ওরে বাবারে বলে একটা চিৎকার দিয়ে ওর ড্রয়িং রুমের সোফা আর টিপেয়ে চারপাশ দিয়ে দৌড় শুরু করল। আমিও হাল ছাড়ার পাত্র নই। আজ তোরে মেরেই ফেলব। 5টা রিলেশন তুই একাই শেষ করলি? বলেই আমি ওর পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। পুরো ড্রয়িং রুমে এখন আমরা দুইজন গোল গোল করে ঘুরছি আর দৌড়াচ্ছি। নীলিমা একবার পর্দার আড়ালে লুকায়, আবার সোফার উপর দিয়ে লাফ দেয়। ওর সেই কাজল লেপ্টে যাওয়া চোখে এখন প্রাণভয় পালানোর আকুতি, আর আমি হাসতে হাসতে প্রায় শেষ হওয়ার দশা। আমাদের এই কিচিরমিচির আর দৌড়াদৌড়িতে পুরো বাড়ি আবার চাঙ্গা হয়ে উঠল। নীলিমা দৌড়াতে দৌড়াতে সোজা ওর রুমের দিকে ছুটল। আজ তোকে ছাড়ছি না বলেই আমি ওর পিছু নিলাম। ও রুমে ঢুকে দরজাটা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু আমি গায়ের জোরে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। নীলিমা বিছানার ওপাশে যাওয়ার চেষ্টা করতেই ওর ওড়নায় পা আটকে গেল। ও টাল সামলাতে না পেরে ধপাস করে বিছানায় পড়ে গেল, আর ঠিক সেই মুহূর্তেই আমি ওকে ধরতে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওর গায়ের ওপরেই পড়ে গেলাম। হঠাৎ করেই যেন পুরো পৃথিবীর শব্দ থেমে গেল। শুধু শোনা যাচ্ছে আমাদের দুজনের হৃৎপিণ্ডের তীব্র ধকধক শব্দ। আমার দুহাত নীলিমার দুই পাশে বিছানায় দেবে আছে। আমাদের মাঝে দূরত্ব বলতে এখন শুধু কয়েকটা তপ্ত নিঃশ্বাসের। আমি তাকিয়ে আছি নীলিমার ওই মায়াবী চোখ দুটোর দিকে। কাজল লেপ্টে গিয়ে ওর চোখগুলো আজ যেন আরো বেশি গভীর লাগছে। নীলিমার বুকের ওঠানামা আমি স্পষ্ট অনুভব করছি। ও একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে, ওর সেই চঞ্চল ঠোঁট দুটো আর থরথর করে কাঁপছে। এক অদ্ভুত নেশা ধরানো করে আমি যেন ডুবে যাচ্ছি। আমার ভেতরের সব রাগ, সব ঝগড়া মুহূর্তেই ধুলোয় মিশে গেল। নীলিমা খুব ধীর গলায় শুধু বলল, আবির। ওর মুখে নিজের নামটা শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। সব মস্তিষ্ক থেকে মুছে গেল। আমি ধীরে ধীরে মুখটা ওর একদম কাছে নিয়ে গেলাম। ওর তপ্ত নিঃশ্বাস আমার ঠোঁটে বিঁধছে। ঠিক যখন আমাদের ঠোঁট একে অপরকে ছুঁই ছুঁই, জীবনের প্রথম সেই কাঙ্ক্ষিত স্পর্শটা হতে যাবে। খক খক খক। হঠাৎ দরজার কাছ থেকে একটা বিকট কাশির শব্দ শুনে আমি যেন আসমান থেকে পড়লাম। মনে হলো মাথার ওপর বিদ্যুৎ চমকাল। আমি এক ঝটকায় নীলিমার ওপর থেকে ছিটকে সরে দাঁড়ালাম। তাকিয়ে দেখি আম্মু দরজায় দাঁড়িয়ে আঁচল দিয়ে মুখ চেপে হাসি চাপানোর চেষ্টা করছেন। ওনার চোখে মুখে এক ধরনের দুষ্টুমি। আম্মু, উহুম, তোদের ঝগড়া কি শেষ হলো? নাকি আমি আরো কিছুক্ষণ বাইরে গিয়ে কাশি দিয়ে আসব? আজকালকার ছেলেমেয়েরা আবার কাশি ছাড়া কোনো সংকেত বোঝে না তো।
আমি লজ্জায় নিজের কান গরম হয়ে যেতে অনুভব করলাম। মেঝের দিকে তাকিয়ে মনে মনে বললাম, হায় রে কপাল, আম্মু এই সময়টায় পেল কাশির জন্য। আর নীলিমা, ও তো এক মুহূর্ত দেরি না করে চাদর টেনে দিয়ে পুরো মুখ ঢেকে বালিশে মুখ গুজে পড়ে রইল। আম্মু এগিয়ে এসে আমার মাথায় একটা আদরে চাটি মেরে বললেন, আম্মু থাক থাক, আর শরম পেতে হবে না। তোদের এই পাগলামি দেখেই আমি খুব শীঘ্রই তোদের বিয়ের ব্যবস্থা করছি। এখন চল খেতে আয়, দুটোর একটা তো দুপুর থেকে পেটে কিছু দিসনি। চাদরের ভেতর থেকে নীলিমার ভরাট গলা শোনা গেল, নীলিমা, আমি খাবো না, আমার খিদে নেই। আম্মু হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, আম্মু, নীলু রাগ করেছে। ওরে যেভাবে পারিস কোলে করে নিয়ে এত আবির। ও তোর জন্য দুপুর থেকে কিছু খায়নি, সেটা কি জানিস? আম্মু এইটুকু বলে মুচকি হাসতে হাসতে ঘর থেকে চলে গেলেন। ঘরে আবার সেই নীরবতা। নীলিমা তখনও চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। বুকের ধকপকানি তখনও কমেনি। আম্মু যখন বললেন ও আমার জন্য দুপুর থেকে খায়নি, তখন বুকটা এক অদ্ভুত মায়া ভরে উঠল। আমি কোনো কথা না বলে সামনে গিয়ে চাদর সহ নীলিমাকে দুই হাতে পায়রাকোলা করে কোলে তুলে নিলাম। নীলিমা চমকে গিয়ে আমার গলাটা শক্ত করে ধরে ফেলল। ওর চোখ দুটো তখনও বড় বড় হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন কিছু বলতে চায়। কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। আমিও কোনো কথা বললাম না। নীলিমাকে কোলে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগোলাম। সারাটা পথ আমরা কেউ কারো দিকে তাকালাম না, শুধু দুইজনের নিঃশ্বাসের শব্দ আর মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। ডাইনিং টেবিলে বসে সেই একই নীরবতা। আমরা দুজনেই চুপচাপ খাবার খেলাম। নীলিমা সবসময় খাওয়ার সময় কিচিরমিচির করে, কিন্তু আজও মাথা নিচু করে শুধু খেয়েই গেল। খাওয়া শেষ করে একবার আমার দিকে তাকালো, তারপর কোনো কথা না বলেই নিজের রুমে চলে গেল। আমিও নিজের রুমে এসে শুয়ে পড়লাম। জানালার বাইরে অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে মনে হলো, আজকের রাতটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর সুন্দর একটা রাত। নীলিমা সত্যিই আমার জীবনের আসল নায়িকা হয়ে আমার অগোছালো জীবনটা পূর্ণ করে দিচ্ছে। সকালবেলা জানালার ফাঁক দিয়ে আসা রোদের ঝিলিক যখন চোখে পড়ল, কাল রাতের কথা মনে করে নিজের অজান্তেই মুচকি হাসলাম। বিছানা ছেড়ে ডাইনিংয়ে গিয়ে দেখি নীলিমা নাস্তা সাজাচ্ছে। ওর চুলগুলো আখোলা, চোখে এখনো সেই রাতের ঘোর লেগে আছে কিনা বোঝার চেষ্টা করলাম। আমি একটু কাছে গিয়ে মিনমিন করে বললাম, আমি নীলু, শোন না, কাল রাতের ওই ব্যাপারটা আসলে, মানে আমি কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। সরি রে, ওটা ভুল করে হয়ে গেছে। নীলিমা আমার দিকে একবার তাকালো। ওর চোখে কালকের সেই মায়া নেই, বরং এক ধরনের গম্ভীর নীরবতা। কোনো কথা না বলে চায়ের কাপটা টেবিলে সজোরে নামিয়ে রেখে ও নিজের রুমে চলে গেল। আমি বুঝলাম, পান্ডা আজ সহজে শান্ত হবে না। কলেজে যাওয়ার সারাটা পথ ও একটা কথা পর্যন্ত বলল না। বাইকেও আমার থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে বসে রইল। কলেজে পৌঁছে আমি বন্ধুদের সাথে আড্ডায় বসলাম। রনিয়ের অপু তখনও কালকের সেই বখাটে তাড়ানোর বীরত্ব নিয়ে আমাকে পিন মারছে। ঠিক তখনই আড্ডার মাঝে এসে দাঁড়ালো আদিবা। ওকে দেখে আমাদের পুরো আড্ডা থেমে গেল। আদিবা খুব নম্রভাবে, আবির ভাইয়া, আপনার সাথে কি একটু আলাদাভাবে কথা বলা যাবে? ওদিকটা একটু চলুন না প্লিজ। নীলিমা তখন আমার ঠিক পাশেই দাঁড়িয়েছিল। আদিবার কথা শুনে ও তীরের মতো ঘুরে দাঁড়ালো। ওর নাকের ডগার আগে লাল হয়ে উঠল। নীলিমা তীক্ষ্ণ গলায়, কেন? ওদিকে যাওয়ার কি দরকার? যা বলার এখানেই বলো। ও কি একা কথা বলতে এখানে আসে নাকি? আদিবা একটু ইতস্তত করে নিচু গলায় বলল, না মানে, কথাগুলো খুব পার্সোনাল ছিল। নীলিমা যেন এবার ফেটে পড়ল। কিন্তু আমি নীলিমার হাতটা আলতো করে চেপে ধরে আদিবাকে বললাম, আদিবা, যা বলার এখানেই বলো। নীলু আমার নিজের বোন, ও আমার সব জানে। ওর সামনে কোনো কিছু আড়াল করার নেই। নীলিমা আমার দিকে একবার বাঁকা চোখে তাকালো, যেন বলতে চাইল, বোন বললি তো, ওর এর শোধ নিব। আদিবা একটা গভীর দীর্ঘশ্বাস নিল। তারপর সবার সামনে আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আদিবা, আবির।
কাল তুমি যেভাবে নিজের জীবন বাজি রেখে আমাকে ওই নরপশুদের হাত থেকে বাঁচালে, তারপর থেকে আমি নিজেকে আর সামলাতে পারছি না। আমি আগে তোমাকে অনেক অপমান করেছি, তোমার মন ভেঙেছি, কিন্তু কালকের পর থেকে আমি বুঝেছি তুমি সেই মানুষ যাকে আমি সারা জীবন বাসে চাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আবির। তুমি কি সারা জীবনের জন্য আমার হবে? পুরো কলেজ প্রাঙ্গণ যেন মুহূর্তের মধ্যে নিথর হয়ে গেল। বন্ধুদের হাসাহাসি থেমে গেছে, চারপাশের শব্দ যেন ভ্যানিশ হয়ে গেল। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। আমার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা নীলিমার নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। ওর চোখ দিয়ে যেন আগুনের হলকা বের হচ্ছে। আদিবার এই সরাসরি প্রপোজাল আমাদের তিনজনের জীবনকে কোন মোড়ে নিয়ে দাঁড় করাবে, তা ভেবেই আমার মেরুদণ্ড দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আদিবা যখন হাঁটু গেড়ে বসার উপক্রম করে সবার সামনে আমাকে প্রপোজ করল, আমার মনে হলো পায়ের নিচের মাটিটা কাঁপছে। কলেজের করিডোরে তখন পিনপতন নীরবতা। বন্ধুরা সবাই হাঁ করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আর চোখে নীলিমার দিকে তাকালাম। ওর চোখের মনি দুটো স্থির হয়ে গেছে, মুখটা অপমানে আর রাগে কুঁচকে আছে। আদিবা ওর হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আদিবা, কি হলো আবির? কিছু বলছো না যে? আমি জানি আমি আগে ভুল করেছি, কিন্তু কালকের পর থেকে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারছি না। বলবে কি তুমি আমার হবে? আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই এক অভাবনীয় কাণ্ড ঘটে গেল। নীলিমা এক পা এগিয়ে এসে আদিবার সামনে দাঁড়ালো। আমি ভেবেছিলাম ও হয়তো আদিবাকে ঝাড়ি দিবে, কিন্তু নীলিমা হঠাৎ ঘুরে দাঁড়িয়ে আমার গালের ওপর সজোরে একটা চড় বসিয়ে দিল। ঠাডাস! পুরো কলেজ যেন কেঁপে উঠল সেই চড়ের শব্দে। আমার গালটা মুহূর্তেই গরম হয়ে গেল, কান দিয়ে তখন ভো ভো শব্দ বের হচ্ছে। আমি হতভম্ব হয়ে নিজের গালে হাত দিয়ে নীলিমার দিকে তাকালাম। নীলিমার চোখে তখন টলমল করছে জলে, আর ঠোঁট দুটো অপমানে কাঁপছে। নীলিমা ভাঙা গলায় চিৎকার করে, সব দোষ তোর। তুই ইউকে লাই দিছিস, তাই না? গতকাল রাতে ওরে বাসায় পৌঁছে দিয়ে আসছিস, নাম্বার দিছিস, এসবের মানে কি আমি বুঝি না? তুই একটা আস্ত বেইমান। আমি কিছু বলার সুযোগই পেলাম না। নীলিমা এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। চোখের জল মুছতে মুছতে ও ভিড় ঠেলে দৌড়ে কলেজের গেটের দিকে চলে গেল। আমি ওর পেছনে পেছনে দৌড়াতে চেয়েছিলাম, কিন্তু আমার পা যেন পাথরের মতো আটকে গেছে। আদিবা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। রনি আর অপু দৌড়ে আমার কাছে আসল। রনি, কিরে আবির? নীলিমা এভাবে সবার সামনে চড় মারল কেন? ও তো পুরেই খেপে গেছে। নীলিমা চলে যাওয়ার পর আমার মাথা আর কাজ করছিল না। গালের জ্বলুনিটার চেয়ে বুকের ভেতরটা বেশি পড়ছিল। ও আমাকে সবার সামনে চড় মারল, আমাকে বেইমান বলল। আমি পাগলের মতো বাইকটা স্টার্ট দিয়ে কলেজের গেট দিয়ে বের হলাম। মাথায় একটাই চিন্তা, নীলিমাকে আটকাতে হবে, ওকে বোঝাতে হবে। রাস্তায় তখন প্রচণ্ড জ্যাম, কিন্তু আমি কোনো কিছুর তোয়াক্কা না করে বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। চোখ ঝাপসা হয়ে আসছে রাগে আর অভিমানে। হঠাৎ মোড় ঘুরতেই সামনের দিক থেকে আসা একটা ট্রাক সজোরে হর্ন দিল। আমি ব্রেক ধরার চেষ্টা করলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রচণ্ড একটা শব্দ, আর তারপর সব নিথর অন্ধকার। ঠিক ধাক্কাটা লাগার আগের এক সেকেন্ডে আমার চোখের সামনে নীলিমার সেই কান্নামাখা মুখটা ভেসে উঠল। কাল রাতে যাকে কোলে করে খাবার টেবিলে নিয়ে গিয়েছিলাম, যে চঞ্চল মেয়েটা আমার জন্য দুপুর থেকে না খেয়েছিল, সেই নীলিমার অভিমানী মুখটাই আমার শেষ স্মৃতি হয়ে রইল। আমার মনের কোণে শুধু একটা কথাই বাজছিল, নীলু, আমি তোকে ছাড়া আর কাউকে চাই না রে। আমি বেইমান না। 3 দিন পর নাকে একটা উৎকট ওষুধের কড়া গন্ধ আর হাতে চিনচিনে ব্যথা নিয়ে যখন চোখ মেললাম, দেখলাম সব সাদা। বুঝতে পারলাম আমি হাসপাতালের বেডে। পুরো শরীর পাথরের মতো ভারী হয়ে আছে। মনে হচ্ছে আমার শরীরের ওপর দিয়ে একটা বিশাল ট্রাক চলে গেছে। সামান্য চোখের পাতা নড়াচড়াও যেন এক পাহাড় সমান কষ্ট। পাশে তাকিয়ে দেখি আম্মু জপমালা হাতে নিয়ে বসে অঝরে কাঁদছেন। আমাকে চোখ মেলতে দেখে উনি ডুকরে উঠলেন। ওনার চোখের নিচে কালি পড়ে গেছে, দেখে মনে হচ্ছে এই 3 দিনে উনি 10 বছর বুড়ি হয়ে গেছেন। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে, আবির, বাবা আমার, তুই ফিরে এসেছিস?
এই 3টে দিন আমি যে কিভাবে কাটাইছি আল্লাহ জানেন। আমি তো ভেবেছিলাম আমার কলিজার টুকরাকে আর কোনোদিন কথা বলতে শুনবো না। আমি তো নিঃস্ব হয়ে গিয়েছিলাম রে বাবা। আমি ফিসফিস করে কিছু বলতে চাইলাম, কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। আমার চোখ দুটো অবাধ্য হয়ে কেবিনের দরজার দিকে চলে গেল। যাকে দেখার জন্য জানটা বেরিয়ে যাচ্ছে, তাকে না দেখে অস্থির হয়ে আম্মুর দিকে তাকালাম। আমার অস্থিরতা দেখে আম্মু চোখের পানি মুছতে মুছতে একটা দীর্ঘশ্বাস ফেললেন। আম্মু, কাকে খুঁজছিস বাবা? নীলুকে? ও তো একবারের জন্য হাসপাতালে পা রাখেনি। তোর বন্ধু রনিকে বাড়িতে পাঠিয়েছিলাম ওকে আনতে, এমনকি আদিবাও নিজে গিয়ে ওকে অনুরোধ করে আসছে যাতে ও একবার তোকে দেখে যায়। কিন্তু মেয়েটা নাকি মুখের ওপর দরজা লাগিয়ে দিছে, কারো সাথে কোনো কথা বলছে না। মেয়েটা এমন পাষাণ হতে পারলো আবির? তুই এখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়লি আর ও একবার দেখতেও আসলো না। আম্মুর কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধল। নীলিমা আসেনি? আদিবা গিয়ে ডাকার পরেও আসেনি? আমার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে বালিশে মিশে গেল। অভিমান আর কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল। ঠিক তখনই কেবিনে ঢুকলো আদিবা। ওর উস্কোস্কো চুল, লাল হয়ে যাওয়া চোখ আর মলিন মুখটা দেখে চেনাই যাচ্ছে না। সেই অহংকারী আদিবার আর কোনো অস্তিত্ব নেই। ও দ্রুত আমার পাশে এসে হাঁটু গেড়ে বসল। আমার হাতটা ওর কপালে ঠেকিয়ে ও ফুপিয়ে কেঁদে উঠল। আদিবা, আবির ভাইয়া, আমাকে ক্ষমা করবেন না আপনি। আমি একটা পাপী। আমার ওই সস্তা প্রপোজালের জন্য আর আপনারই অবস্থা। আমি যদি জানতাম আমার বলা কথাগুলো আপনার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে, তবে আমি নিজের জিহ্বা কেটে ফেলতাম, কিন্তু মুখ খুলতাম না। এই 3টে দিন আমি এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারিনি। প্রতিবার চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল আপনার কিছু হয়ে গেলে আমি আত্মহত্যা করব। আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। তাকিয়ে দেখলাম আদিবার হাতে ব্যান্ডেজ। আম্মু পাশ থেকে ডুকরে উঠে বললেন, আম্মু, তোর যখন ব্লাড লাগছিল, এই মেয়েটাই পাগলের মতো রক্ত দিছে। ডাক্তাররা বারণ করছিল তা শোনেনি। তোর জন্য এই কয়দিন নেওয়া খাওয়া সব ভুলে গেছে। ও না থাকলে হয়তো আজ তোকে ফিরে পেতাম না। তোর আপন মানুষ যেখানে মুখ ফিরিয়ে নিল, সেখানে আদিবা মেয়েটা যা করলো, তা আমি সারা জীবন মনে রাখব। মামা দরজার একপাশে দাঁড়িয়েছিলেন। উনিও অপরাধীর মতো মাথা নিচু করে বললেন, আবির রে, আমি নীলুকে অনেক বোঝানোর চেষ্টা করছি। রনি গিয়ে হাতে পায়ে ধরছে, কিন্তু ও কিছুতেই আসতে রাজি না। আজ আদিবা না থাকলে হয়তো আমার বোনটার কোল খালি হয়ে যেত। আমার নিজের মেয়ে আজ এত বড় অকৃতজ্ঞ হবে ভাবিনি। আমি শূন্য দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে রইলাম। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। নীলু, তুই কি সত্যিই বদলে গেলি? তুই কি বুঝলি না, আদিবার দেওয়া রক্ত আমার শরীরে বইলেও আমার হৃৎপিণ্ডটা এখনো শুধু তোর জন্যই ধুকপুক করছে। ওদিকে নীলিমার মনের অবস্থা। নীলিমা নিজের অন্ধকার ঘরে জানালার পাশে মেঝের ওপর কুঁকড়ে বসে আছে। ওর চোখের পানি অনেক আগেই শুকিয়ে গেছে, এখন শুধু আছে এক বীভৎস হাহাকার। রনি যখন এসে জানালো আবিরের জ্ঞান ফিরেছে, তখন ওর চিৎকার করে হাসপাতালে দৌড়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু ও নড়তে পারল না। নীলিমা মনে মনে বলছে, আবির, আমি কিভাবে তোর সামনে যাব? আমার ওই একটা চর তোকে আজ মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমি যদি ওভাবে সবার সামনে তোকে আঘাত না করতাম, তুই কি আজ ওই হাসপাতালের বিছানায় পড়ে থাকতিস? লোকে বলছে আমি পাষাণ, বাবা বলছে আমি অকৃতজ্ঞ, কিন্তু আমি জানি, আমি তোকে দেখার যোগ্যতা হারিয়ে ফেলেছি। আদিবা তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, আর আমি তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। এই অপরাধবোধ নিয়ে আমি তোর সামনে দাঁড়াবো কোন মুখে? তুই সুস্থ হয়ে ফিরে আয় আবির, তারপর তুই চাইলে আমাকে সারা জীবনের জন্য ভুলে যাস, আমি কিচ্ছু বলবো না। শুধু একবার সুস্থ হয়ে আমার চোখের সামনে এসে দাঁড়া। হাসপাতালের সেই 4 দেয়ালের মাঝে 1 মাস সময় যেন এক যুগের মতো কাটল। শরীরের ক্ষতগুলো মোটামুটি শুকিয়ে এলেও মনের ক্ষতটা যেন আরো দগদগে হয়ে উঠেছে। এই দীর্ঘ 30 দিনে নীলিমা একবারের জন্য আমার চোখের সামনে আসেনি। রনি, অপু বারবার বাসায় গেছে ওকে আনতে, কিন্তু নীলিমা কারো সামনে বের হয়নি। আদিবা পুরো 1 মাস ছায়ার মতো আমার সাথে ছিল। ওর সেবা আর যত্নে কোনো খামতি ছিল না,
কিন্তু আমার মন তো পড়েছিল বাড়ির ওই কোণের ঘরটায়, যেখানে নীলিমা থাকে। আজ বাড়ি ফেরার দিন। আম্মু আর আদিবা আমাকে ধরে ধরে গাড়িতে বসাল। সারা পথ আমার হার্টবিট বাড়ছিল। মনে মনে ভাবছিলাম, নীলু কি এখনো রাগ করে আছে, নাকি আমি বাড়ি ফেরার পরও দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে? ও কি আমাকে একবারও বলবে না, বেনারসি, তুই কেমন আছিস? গাড়ি যখন আমাদের গেটের সামনে থামলো, আমার বুকটা ধকধক করছিল। আম্মুর কাঁধে ভর দিয়ে যখন ড্রয়িং রুমে ঢুকলাম, চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে। মামা সোফায় বসেছিলেন, ওনার দু চোখ লাল, চুলে তেল নেই, মুখটা একদম বসে গেছে। আমাকে দেখে উনি উঠে দাঁড়ালেন, কিন্তু ওনার চোখে সেই খুশির ঝিলিক নেই যা আমি আশা করেছিলাম। আমি চারদিকে চোখ ঘুরিয়ে ম্লান গলায় জিজ্ঞেস করলাম, মামা, নীলু কই? ও কি এখনো ওর রুমে খিল দিয়ে বসে আছে? আমি আসছি, ওরে বলো একটু বের হতে। ওই পান্ডা বের হো বলছি। ওই কি হলো, বের হোক। মামা, নীলু কই? ওই পান্ডার বাচ্চা, আমাকে চড় মারছিস না, আজকে তোর খবর আছে। মামা কোনো কথা বললেন না, শুধু ওনার গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল। উনি ডুকরে কেঁদে উঠলেন। আম্মুও ঘাবড়ে গিয়ে বললেন, কি হয়েছে ভাই? নীলু কোথায়? মামা কাঁপা কাঁপা হাতে ওনার পকেট থেকে একটা ভাঁজ করা বড় কাগজ বের করলেন। তারপর ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মামা, নীলু আর নাই রে আবির। ও চলে গেছে আমাদেরকে ছেড়ে। মামা ডুকরে কেঁদে উঠে বললেন, নীলু চলে গেছে রে আবির। ও বলেছে ও আর এই বাড়িতে মুখ দেখাবে না। তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েও নাকি অনেক বড় অপরাধী হয়ে গেছে। আজ ভোরে সবার চোখের আড়ালে ও নিজের সব স্মৃতি নিয়ে ঘর ছেড়ে চলে গেছে। যাওয়ার সময় তোর জন্য শুধুই এক টুকরো কাগজ রেখে গেছে। আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। হাতের লাঠিটা কখন ধপাস করে মেঝেতে পড়ে গেল, আমি টেরও পেলাম না। শরীরটা কাঁপছে, বুকটা ফেটে একাকার হয়ে যাচ্ছে। আমি কাঁপা কাঁপা হাতে মামার কাছ থেকে চিঠিটা নিলাম। ঝাপসা চোখে চিঠির পাতায় নীলিমার হাতের লেখাগুলো দেখলাম, অশ্রুবিন্দুতে কালির দাগগুলো লেপ্টে আছে, যেন প্রতিটা অক্ষর নীলিমার কান্নার সাক্ষী। প্রিয় বেনারসি, জানি তুই এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিস। জানি এই চিঠিটা পড়ার সময় তোর চোখে আমার ওপর অনেক রাগ আর তীব্র অভিমান জমবে। কিন্তু বিশ্বাস কর আবির, তুই যখন ওই হসপিটালের সাদা চাদরে ব্যান্ডেজ মোড়ানো হয়ে পড়েছিলি, তোর প্রতিটি শ্বাস ছিল আমার কাছে এক একটা বিষাক্ত তীরের মতো। সবাই ভাবছে আমি পাষাণ, আমি অকৃতজ্ঞ, কারণ আমি তোকে শেষ দেখা দেখতে হাসপাতালে যাইনি। কিন্তু আমি তোকে কিভাবে দেখব আবির? তোর ওই রক্তাক্ত শরীরটা দেখার শক্তি যে আমার ছিল না রে। আমার ওই একটা চর, আমার ওই জেদি রাগ তোকে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল। আমি যখন শুনলাম তোর জ্ঞান ফিরছে না, আমি জায়নামাজে পড়ে কত রাত শুধু খোদার কাছে তোর জীবন ভিক্ষা চেয়েছি। কিন্তু আমি তোকে দেখার যোগ্যতা হারিয়ে ফেলেছি আবির। আদিবা তোকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছে, তোকে নতুন জীবন দিয়েছে। আর আমি তোকে শুধু বিষাদ আর মৃত্যুই উপহার দিলাম। আবির, আমি জানি তুই আমাকে খুঁজবি, কিন্তু আল্লাহর দোহাই লাগে, আমাকে আর খুঁজে বের করার চেষ্টা করিস না। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। তোর পবিত্র চোখের দিকে তাকালে আমার মনে হবে আমি একটা খুনি। তুই আদিবাকে নিয়ে ভালো থাকিস। ও তোকে নিজের রক্ত দিয়ে আগলে রেখেছে, ও তোকে আমার চেয়েও বেশি মায়া দিয়ে ভালোবাসতে পারবে। আমি থাকলে তোর জীবনে শুধু অন্ধকারই আসবে। বিয়ের পর যে নীলিমাকে তুই তোর রাজ্যের রানী ভেবেছিলি, সেই নীলিমা আজ লজ্জা আর অপমানে চিরতরে পর্দার আড়ালে হারালো। আমাকে ঘৃণা করিস আবির, তোর এই নীলুকে চরম ঘৃণা করিস, তবেই হয়তো তুই শান্তিতে থাকতে পারবি। আম্মুকে বলি সেই পাপিষ্ঠ মেয়েটাকে যেন মাফ করে দেন। আর তুই নিজের খুব খেয়াল রাখিস। কখনো খুব একা লাগলে আকাশের দিকে তাকিয়ে বলিস, পান্ডা, তুই যেখানেই থাকিস ভালো থাকিস। ইতি, তোর চিরদিনের সেই পচা পান্ডা, নীলিমা। চিঠিটা শেষ করার আগেই আমার চোখের জলে কাগজটা ভিজে ভিজে একাকার হয়ে গেল। আমি চিৎকার করে নীলুর নাম ধরে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শুধু এক বুক ফাটা গোঙানি বের হলো। আমি মেঝের ওপর লুটিয়ে পড়লাম।
দুই হাতে মামার পা জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদ করে উঠলাম। আমি, মামা ও মামা। ও আমাকে এভাবে ফেলে কোথায় গেল? ও কেন বুঝলো না? আদিবা আমাকে রক্ত দিলেও আমার হৃৎপিণ্ডটা যে নীলিমা নামেই ধুকপুক করে। ও কেন আমার একটা চর ফেরত নিল না মামা? ওরে ধরে নিয়ে আসো, আমি ওর পা ধরবো, ওরে 1000টা চর মারতে বলবো, তাও ও যেন ফিরে আসে। আমার চিৎকার আর আহাজারিতে ঘরের দেয়ালগুলো যেন কেঁপে উঠছিল। কাঁদতে কাঁদতে আমার নিঃশ্বাস আটকে আসছিল। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এক সময় চারপাশটা ঝাপসা হয়ে এল, মাথার ভেতরটা শূন্য হয়ে গেল। নীলিমার চিঠির পাতাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। বিকেলবেলা যখন আবার চোখ মেললাম, দেখলাম বাড়ির ড্রয়িং রুমে মানুষের ভিড়। আমার মাথার কাছে আম্মু আর আদিবা বসে আছে। আদিবার পাশে ওর বাবা মাকেও দেখলাম। আমার বন্ধুরা সবাই এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই। আমি বিছানা থেকে ঝটকা দিয়ে উঠে দাঁড়ালাম। মাথার ব্যান্ডেজটা টেনে ছিঁড়ে ফেলতে চাইলাম। আমি উন্মাদের মতো চিৎকার করে, নীলু, ওই পান্ডা, তুই আসছিস না কেন? আমি জানি তুই খাটের নিচে লুকিয়ে আছিস। বের হ বলছি। তুই যদি না আসিস, আমি এখনই নিজের মাথায় দেয়ালে ঠুকে ফাটিয়ে ফেলব। আমি পাগলের মতো ওর রুমের দিকে দৌড় দিলাম। কিন্তু পা তখনও দুর্বল, আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। রনি আর অপু দৌড়ে এসে আমাকে ধরতে চাইল, কিন্তু আমি ওদের ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তোরা কেউ আমাকে ধরবি না। তোরা ওকে ধরলি না কেন? ও যখন চলে যাচ্ছিল, তখন তোরা কোথায় ছিলি? তোরা কেমন বন্ধুরে? আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেল, আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। আদিবা ফুপিয়ে কাঁদতে কাঁদতে আমার হাত ধরার চেষ্টা করল। আদিবা, আবির ভাইয়া, প্লিজ শান্ত হন। আপনার শরীর এখনো অনেক দুর্বল। আমি আদিবাকে সরিয়ে দিয়ে, তুই কেন রক্ত দিলি আমাকে? কেন মরতে দিলি না? মরলে তো আজ নীলু আমার লাশের পাশে বসে অন্তত কাঁদত। তোর রক্তের ঋণ আমি শোধ করতে পারবো না আদিবা, কিন্তু তোর এই রক্ত আমার শরীরে বিষের মতো জ্বলছে। ও কেন আমাকে তোর হাতে দান করে দিয়ে গেল? আমার এই পাগলামি দেখে মামা দেয়ালে পিঠ ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে দিলেন। আম্মু আঁচল মুখে দিয়ে মেঝেতে বসে পড়লেন। আদিবার বাবা মা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। পুরো বাড়িতে তখন শোকের মাতম। আমি নীলিমার ফেলে যাওয়া একটা ওড়না খুঁজে পেলাম বিছানায়। সেটা নাকে চেপে ধরে ওর গায়ের ঘ্রাণটা নেওয়ার চেষ্টা করলাম। আমি, নীলু রে, তুই বলতিস না আমি তোর বেনারসি? তোর বেনারসি তো আজ পড়ে ছাই হয়ে যাচ্ছে। ফিরে আয় পান্ডা, একবার ফিরে আয়। আমি তোকে আর কোনোদিন বেইমান বলবো না। তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো, শুধু একবার সামনে এসে দাঁড়া। আমার এই আর্তনাদ ড্রয়িং রুমের প্রতিটি মানুষের বুক ছিঁড়ে দিচ্ছিল। রনিয়ের অপু আর চোখের জল ধরে রাখতে পারল না, ওরা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে। যে আবির সবসময় হাসি খুশি থাকত, সেই আবির আজ একটা জীবন্ত লাশের মতো নীলিমার নাম ধরে চিৎকার করছে। আমি নীলিমার ওড়নাটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে মেঝের ওপর নিসাড় হয়ে বসেছিলাম। হঠাৎ আমার ঝাপসা মগজে একটা নাম বিদ্যুতের মতো খেলে গেল, কাজল। নীলিমার সেই ছোটবেলার জানের বান্ধবী। নীলু সবসময় বলতো, জানিস আবির, দুনিয়া একদিকে আর কাজল একদিকে। ও আমার মনের আয়না। আমার মনে হলো অন্ধকারে এক ছিলতে আলো দেখতে পেলাম। আমি টলতে টলতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু শরীরের ভারসাম্য রাখতে না পেরে আবার বসে পড়লাম। রনি আর অপু দৌড়ে এসে আমাকে ধরল। আমি ওদের হাত দুটো শক্ত করে চেপে ধরলাম। আমার চোখ দিয়ে তখন টলমল করে জল পড়ছে। আমি অসহায় শিশুর মতো কাঁপা গলায়, রনি, রনি রে, আমাকে কাজলের কাছে নিয়ে যাবি? নীলু ওখানে আছে রে ভাই। আমি জানি ও কাজলের কাছে গিয়েই লুকিয়ে আছে। আমাকে নিয়ে চল। আমি ওর পা ধরে বলবো, পান্ডা, তুই আমাকে যা খুশি সাজা দে, কিন্তু এভাবে একা ফেলে রাখিস না। তোরা কি আমাকে নিয়ে যাবি ভাই? আমার এই কথাগুলো শুনে রনিয়ের অপুর চোখের পানি বাদ মানল না। আমার ওই কাতর কণ্ঠস্বর ড্রয়িং রুমের প্রতিটি মানুষের বুক ছিঁড়ে দিচ্ছিল। আদিবা চোখের জল মুছতে মুছতে আমার সামনে এসে বসল।
আদিবা ধরা গলায়, আবির ভাইয়া প্লিজ পাগলামি করবেন না। আপনার পায়ে এখনো ব্যান্ডেজ, আপনি তো ঠিকমতো দাঁড়াতে পারছেন না। একটু সুস্থ হন, তারপর আমি নিজে আপনাকে নিয়ে যাব, প্রমিস করছি। আমি আদিবার দিকে তাকালাম। আমার চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু এক বীভৎস শূন্যতা। আমি খুব শান্ত কিন্তু ভাঙা গলায় ওর দিকে তাকিয়ে বললাম, আদিবা, তুমি আমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছ, তোমাদের কাছে আমি ঋণী। কিন্তু এই নীলু ছাড়া জীবনটা নিয়ে আমি কি করব বলতে পারো? আমার নিঃশ্বাসটা তো ওর সাথেই চলে গেছে। তুমি যদি আমাকে একটু দয়া করো, তবে আমাকে কাজলের কাছে যাওয়ার সুযোগ করে দাও। বিশ্বাস করো, ওকে না দেখলে আমি আর বাঁচব না। আমার সেই চাহনি এর করুণ আর্তনাদ দেখে আদিবাসী উড়ে উঠল। ও আমার ভেতরের এই বিশাল কষ্টের গভীরতা দেখে স্তব্ধ হয়ে গেল। ও বুঝল, এই মানুষটাকে আটকে রাখা মানে তাকে তিলে তিলে মেরে ফেলা। আমি বন্ধুদের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠে, তোরা কি নিয়ে যাবি না আমাকে? তোরা কি চাস আমি এই অন্ধকার ঘরেই ওর নাম ধরে ডাকতে ডাকতে মরে যাই? দেখ, আমি একা হেঁটে যাওয়ার শক্তি পাচ্ছি না, কিন্তু তোরা নিয়ে না গেলে আমি হামাগুড়ি দিয়ে হলে রাস্তায় নামব। আমি নীলুরে ছাড়া থাকতে পারছি না রে ভাই। আমার বুকটা ফেটে যাচ্ছে। একটু দয়া কর, একটু দয়া কর। আমি হাত জোর করে ওদের অনুরোধ করলাম। আমার এই আকুতি শুনে রনি আর অপু আর নিজেদের সামলাতে পারল না। ওরাও হাউমাউ করে কেঁদে দিল। মামা আর আম্মু দেয়ালে মাথা ঠেকিয়ে বিলাপ শুরু করলেন। যে আবির কোনোদিন কারো কাছে কিছু চায়নি, সে আজ রাস্তায় নামার জন্য বন্ধুদের হাতে পায়ে ধরছে। রনি চোখের জল মুছতে মুছতে, উঠো মামা, চল, আমরা তোকে নিয়ে যাব। তোর এই অবস্থা আমরা আর সহ্য করতে পারছি না। চল, আজ কাজলের বাড়ি কেন, সারা শহর খুঁজে হলেও আমরা নীলুরে তোর কাছে ফিরিয়ে আনব। আমি ওদের কাঁধে ভর দিয়ে দাঁড়ালাম। প্রতিটি পদক্ষেপে শরীরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে নীলুর কাছে যাওয়ার এই টানের কাছে সব ব্যথা তুচ্ছ। আমার মনে মনে শুধু একটাই হাহাকার, পান্ডা, আমি আসছি রে। তুই শুধু কোথাও চলে যাস না। আবির কি খুঁজে পাবে নীলিমাকে? নাকি হারিয়ে যাবে অনন্তকালের জন্য? গাড়ির পেছনের সিটে আমি রনিয়ের অপুর মাঝে কোনো মতে শরীরটা এলিয়ে দিয়েছি। গাড়িটা যখন স্টার্ট নিল, আমার মনে হলো আমি এক অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা হলাম। জানালার বাইরে দ্রুত সরে যাওয়া শহরটার দিকে তাকিয়ে আমার দুচোখ ঝাপসা হয়ে এল। এই রাস্তাগুলো দিয়ে কতবার নীলিমাকে নিয়ে ঘুরেছি, কত খুনসুটি করেছি, আজ সেই রাস্তাগুলোই যেন আমাকে মৃত ঘোষণা করছে। আমি মনে মনে, হে খোদা, আমি যেন নীলিমাকে কাজলের ওখানে পাই। কাজল যেন আমায় ফিরিয়ে না দেয়। নীলু, তুই তো জানিস আমি ঠিকমতো দাঁড়াতেও পারছি না, তোর কি একবারও মায়া হচ্ছে না রে? তুই তো খুব জেদি পান্ডা ছিলি, কিন্তু এতটা পাষাণ কবে হলি? তুই কি একবারও ভাবলি না, তোর এই বেনারসি তোকে ছাড়া একটা মুহূর্তও নিঃশ্বাস নিতে পারে না? গাড়ির এসি চলছে, কিন্তু আমার কপাল দিয়ে ঘাম ঝরছে। বুকের ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠছে। শরীরের ক্ষতগুলো থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমার মনে হচ্ছে, আমি যদি আজ কাজলকে গিয়ে বলি, তোর বান্ধবীর কাছে আমার জীবনটা আমানত ছিল, ও কেন সেটা ফেলে চলে গেল? তবে কি কাজল আমাকে ওর কাছে নিয়ে যাবে? রনি আমার কাঁধে হাত রাখল। ও হয়তো আমার মনের অবস্থা বুঝতে পারছে। কিন্তু আমার মাথায় তখন শুধু একটা দৃশ্য ঘুরছে, কাজলের ঘরের দরজাটা খুলবে আর নীলিমা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। তারপর আমি ওর পা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদব। আমি মনে মনে, নীলু রে, তুই শুধু থাকিস। তুই যেখানেই থাকিস, আমি তোকে খুঁজে বের করবই। তুই আমার রাজ্যের রানী, তুই কি পারবি তোর এই শূন্য রাজ্য ছেড়ে বেশি দিন থাকতে? গাড়িটা কাজলের বাড়ির গলিটার দিকে মোড় নিল। আমার হার্টবিট এতটাই বেড়ে গেছে যে মনে হচ্ছে বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। গাড়িটা কাজলের বাড়ির সামনে গিয়ে একটা ক্যাট শব্দ করে থামল। আমার মনে হলো আমার কলিজাটা সেই শব্দের সাথে থমকে গেল। রনি আর অপু আমাকে দুই পাশ থেকে ধরে গাড়ি থেকে নামাল। আমার পা দুটো কাঁপছে, ব্যান্ডেজ ভিজে রক্ত এখন প্যান্টে লেগে গেছে, কিন্তু আমি সেদিকে তাকাচ্ছি না। আমার চোখ শুধু ওই 3 তলার জানালার দিকে। আমি মনে মনে, ওই জানালার ওপাশেই কি তুই আছিস নীলু?
তুই কি দেখছিস তোর বেনারসি আর তোর জন্য কতটা নিঃস্ব হয়ে তোর দুয়ারে এসে দাঁড়িয়েছে? রনি আর অপু আমাকে কোনো মতে ধরে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছিল। এক একটা সিঁড়ি ভাঙছি আর মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। কাজলের ফ্ল্যাটের সামনে গিয়ে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দরজার সামনেই হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার হাত কাঁপছে কলিং বেলটা চাপতে। আমি রনিকে উদ্দেশ্য করে, রনি, তুই বেলটা চাপ তো ভাই। আমার সাহস হচ্ছে না। যদি কাজল বলে ও এখানে নেই, তবে আমি তো এই সিঁড়িতেই মরে যাব রে। রনি কম্পিত হাতে বেলটা চাপল। ভেতর থেকে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। দরজাটা একটুখানি খুলতেই কাজলের মুখটা দেখা গেল। আমাদের এই অবস্থা দেখে ওর হাতের পানির গ্লাসটা ফ্লোরে পড়ে চুরমার হয়ে গেল। কাজল আতঙ্কে, আবির ভাই, আপনার এই অবস্থা কেন? আপনি এখানে কেন? আমি কাজলের পা দুটো ঝাপটে ধরলাম। ড্রয়িং রুমের মাঝখানে বসে পড়ে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। আমি কাজল, কাজল, আমার নীলু কোথায়? ও তো তোকে ছাড়া কিছু বোঝে না। বল ও কোথায়? আমি জানি ও এখানেই আছে। ওরে বল একবার বের হতে। আমি ওরে ছাড়া মরে যাচ্ছি রে কাজল। আমি মরে যাচ্ছি। কাজল পাথরের মতো দাঁড়িয়ে রইল। ওর চোখ দিয়ে ঝোড়ো ঝোড়ো করে জল পড়ছে। ও কোনো কথা বলছে না। ওর এই নীরবতা আমার বুকের ভেতর আগ্নেয়গিরির মতো জ্বলতে শুরু করলো। আমি ওর পায়ের ওপর মাথা রেখে উন্মাদের মতো কাঁদতে কাঁদতে বললাম, আমি কাজল, দয়া কর আমার ওপর। নীলুরে বল বের হতে। ও কি এখনো রাগ করে আছে? আমি হাত জোর করছি, ওরে একবার দেখতে দে। আমি জানি ও এই ঘরের ভেতরেই আছে। কাজল ফুপিয়ে কেঁদে উঠে আমার কাঁধে হাত রাখল। তারপর খুব ধরা গলায় বলল, কাজল, আবির ভাই, নীলু এখানে আসেনি। বিশ্বাস করেন, ও এখানে পা রাখেনি। আমার মনে হলো আকাশটা ভেঙে আমার মাথার ওপর পড়ল। আমি কাজলের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালাম। আমি, মিথ্যা বলছিস কাজল? তুই মিথ্যা বলছিস? ও তোকে ছাড়া কোথায় যাবে? ও আমাকে শাস্তি দেওয়ার জন্য তোর কাছেই লুকাইছে। নীলু, নীলু বের হো। আমি জানি তুই আছিস। আমি টলতে টলতে ঘরের ভেতরে ঢুকতে চাইলাম, কিন্তু কাজল আমাকে আটকে ধরল। ও কাঁদতে কাঁদতে বলল, কাজল, আবির ভাই, শান্ত হন। আমি কেন মিথ্যা বলবো? ও যদি আসতো, আমি কি আপনাকে এই অবস্থায় ফিরিয়ে দিতাম? ও আমারও তো জানের বান্ধবী। ও আসেনি আবির ভাই, ও সত্যিই এখানে আসেনি। কাজলের চোখের স্বচ্ছ পানি আর ওর গলার স্বর বলে দিচ্ছিল ও সত্য বলছে। আমার শেষ আশার প্রদীপটা মুহূর্তেই নিভে গেল। আমি দেওয়ালের সাথে লেগে ফ্লোরে ধপাস করে বসে পড়লাম। আমার শরীর থেকে যেন সব শক্তি হারিয়ে গেছে। ব্যান্ডেজ দিয়ে রক্ত চুইয়ে চুইয়ে ফ্লোরটা লাল হয়ে যাচ্ছে, কিন্তু আমার হৃৎপিণ্ডটা যে তার চেয়েও বেশি রক্তাক্ত। আমি শূন্য দৃষ্টিতে তাকিয়ে ফিসফিস করে, তাহলে ও কোথায় গেল রনি? ও তো কাউকে চেনে না এই শহরে। ও একা কোথায় গেল? ও কি আমাকে ছেড়ে চিরতরে হারিয়ে গেল রে ভাই? রনি আর অপু আমার এই অবস্থা দেখে আর স্থির থাকতে পারল না। ওরা দুজনে দুই পাশ থেকে আমাকে চাপটে ধরল। রনি, শান্ত হ আবির, চল। এই অবস্থায় তোকে আর বাইরে রাখা ঠিক হবে না। তুই তো ঠিকমতো শ্বাসও নিতে পারছিস না। চল বাসায় চল। আমি কোনো প্রতিবাদ করলাম না। একটা জ্যান্ত লাশের মতো ওদের ওপর ভর দিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। প্রতিটি সিঁড়িতে মনে হচ্ছিল আমি আমার শেষ নিঃশ্বাসটা ফেলে যাচ্ছি। আমার সারা শরীরে অসহ্য যন্ত্রণা, কিন্তু মনের যন্ত্রণার কাছে তা কিছুই না। গাড়িতে ওঠার সময় আমি একবার আকাশের দিকে তাকালাম। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার হয়ে আসে, ঠিক যেমন আমার জীবনটাও আজ অন্ধকারে ডুবে গেল। আমি মনে মনে, নীলু, তুই একবারও ভাবলি না তোর এই বেনারসি তোকে ছাড়া একলা কিভাবে পথ চলবে? এই শহরটা তো বড় অচেনা রে পান্ডা। তুই একা কোথায় আছিস? গাড়ি চলতে শুরু করলো। সারাটা পথ আমি এক শব্দও করলাম না। জানালার কাছে মাথা ঠেকিয়ে আমি শুধু নীলিমার ওড়নাটা শক্ত করে ধরে রেখেছিলাম। রনি আর অপু কয়েকবার কথা বলার চেষ্টা করলো,
কিন্তু আমার পাথরের মতো জমে যাওয়া মুখ দেখে ওরা আর সাহস পেল না। গাড়ি যখন বাড়ির সামনে এসে থামল, তখন রাতের আঁধার আরো ঘন হয়েছে। মামা আর আম্মু গেটে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছিলেন। আমি কারো সাহায্য ছাড়াই গাড়ি থেকে নামার চেষ্টা করলাম, কিন্তু পা মচকে পড়ে যাচ্ছিলাম। অপু আমাকে ধরে ফেলল। আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে গেটের দিকে এগোতে এগোতে শুধু ভাবলাম, কাল থেকে আমার পৃথিবীটা একদম বদলে যাবে। যে আবির নীলিমার জন্য হাসত, সেই আবির আজ নিজের বাড়িতেই এক আগন্তুক হয়ে ফিরছে। ওই দিকে আবিরদের গাড়িটা যখন গলির মোড় পার হয়ে চলে গেল, কাজল ধীর পায়ে দরজাটা বন্ধ করল। ওর বুকটা তখনও টিপটিপ করছে। ও সোজা ড্রয়িং রুমে গিয়ে দেখল নীলিমা জানালার পর্দার আড়ালে এক কোণে জড়োসড়ো হয়ে বসে আছে। ওর চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে গেছে। কাজল কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে নীলিমার দিকে তাকিয়ে থাকল। তারপর চাপা গলায় ধমক দিয়ে বলল, কাজল, নীলু, তুই তো আমাকে বললি আবিরের সাথে সামান্য ঝগড়া করেছিস, তাই কয়েকদিন আমার কাছে থাকতে চাস। আমি তো সেটাই জানতাম, কিন্তু এইমাত্র দরজার সামনে আমি যা দেখলাম, এটা কি শুধুই ঝগড়া রে? একটা মানুষ কতটা ভালোবাসলে এভাবে পাগলের মতো কাঁদে, আর তুই আমাকে দিয়ে জোর করে মিথ্যে বলালি যে তুই এখানে আসিসনি। আর আবির ভাইয়ের এই অবস্থা কেন? নীলিমা কোনো উত্তর দিতে পারল না। ও টলতে টলতে ড্রয়িং রুমের সেই জায়গাটাতে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল, যেখানে কিছুক্ষণ আগে আবির বসে ওর জন্য ভিক্ষে চেয়েছিল। ফ্লোরের ওপর আবিরের পায়ের ব্যান্ডেজ থেকে ঝরে পড়া টাটকা রক্তের কয়েকটা ফোঁটা এখনো চিকচিক করছে। নীলিমা সেই রক্তের ওপর হাত রেখে হাউমাউ করে কেঁদে উঠল। ও নিজের হাত দিয়ে ফ্লোরের রক্তগুলো মুছছে আর পাগলের মতো আর্তনাদ করছে। নীলিমা, কাজল, দেখেছিস ও আমার জন্য কতটা কষ্ট পেয়েছে? ওর এই রক্তমাখা পায়ের চিহ্নগুলো আমাকে আর খুনি বলছে রে। ও আমার ওপর রাগ করে না কেন? ও আমাকে ঘৃণা করে না কেন? কেন ও এই পাপিষ্ঠ নীলিমাকে এখনো ভালোবেসে খুঁজে বেড়াচ্ছে? কাজল নীলিমার পাশে ধপাস করে বসে ওর কাঁধ ধরে ঝাঁকুনি দিল। কাজল, নীলু, আমাকে সব খুলে বলতো, কি হয়েছে তোদের মাঝে? তুই কেন এভাবে লুকিয়ে আছিস? আবির ভাইয়ের যা অবস্থা দেখলাম, ও তো তোকে ছাড়া মরে যাবে রে। নীলিমা কাজলের পা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে নিজের অপরাধের কথাগুলো বলতে লাগল। ওর প্রতিটি শব্দ যেন ঘরের বাতাসকে ভারী করে তুলছিল। নীলিমা, কাজল রে, আমি ওকে খুন করতে চেয়েছিলাম। আমার ওই একটা জেদি চর ওকে রাস্তার ড্রেনে ফেলে দিয়েছিল। আমি যদি সেদিন অতটা নিষ্ঠুর না হতাম, তবে আজ ওকে লাঠিতে ভর দিয়ে চলতে হতো না। আমি ওর খুনি কাজল, আমি ওর খুনি। কাজল বড় বড় চোখ করে নীলিমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নীলিমাকে টেনে তুলল। ওর চোখে এখন জল নেই, বরং নীলিমার বোকামির প্রতি এক অদ্ভুত বিরক্তি। কাজল, নীলু, তুই কি পাগল হয়ে গেছিস? এতে তোর দোষটা কোথায়? ঝগড়া তো মানুষের মাঝেই হয়, আর একটা চর লাগলেই মানুষ পঙ্গু হয়ে যায় না। আবির ভাইয়ের যেটা হয়েছে সেটা তো একটা দুর্ঘটনা, আর তুই সেই দুর্ঘটনার দায় নিজের ঘাড়ে নিয়ে এভাবে নিজেকে আর ওকে শেষ করে দিচ্ছিস। নীলিমা ডুকরে কেঁদে উঠে বলল, কিন্তু কাজল, ওর এই রক্ত, ওর এই কষ্ট। কাজল নীলিমার মুখটা চেপে ধরে, চুপ কর, একদম চুপ। তুই নিজেকে অপরাধী ভাবছিস, অথচ এই মুহূর্তে তুই সবচেয়ে বড় অপরাধটা করছিস। তুই নিজেও কষ্ট পাচ্ছিস, আর ওই লোকটাকে তিলে তিলে মারছিস। তুই দেখলি না ও কিভাবে তোর জন্য ভিক্ষে চাইছিল? তুই আড়ালে থেকে নিজের জেদ মেটালি, কিন্তু লোকটার কলিজাটা যে আজ কয়লা হয়ে গেল, সেটা বুঝলি না। নীলিমা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। কাজল আরো কঠোর গলায় বলল, কাজল, নীলু, এভাবে পালিয়ে থেকে কখনো প্রায়শ্চিত্ত হয় না। তুই এখানে লুকিয়ে থেকে আবির ভাইকে আরো বড় বিপদে ঠেলে দিচ্ছিস। কাল যদি এই শোকে ওর বড় কোনো ক্ষতি হয়ে যায়, তখন কি নিজেকে ক্ষমা করতে পারবি? তুই কি চাস ও সারা জীবন এভাবেই আগন্তুক হয়ে নিজের বাসায় কাটাক? নীলিমা কোনো কথা বলতে পারল না, শুধু কাজলের কাঁধে মাথা রেখে কাঁদতে লাগল। ওর মনের ভেতর এখন এক চরম যুদ্ধ, একদিকে অপরাধবোধ, অন্যদিকে আবিরের সেই আর্তনাদ। কাজল নীলিমার কান্না দেখে আর স্থির থাকতে পারল না। ওর মেজাজ এবার চরমে পৌঁছে গেছে।
ও নীলিমার হাতটা ঝাঁকুনি দিয়ে চিৎকার করে উঠল, কাজল, নীলু, যথেষ্ট হয়েছে। তোর এই আদিক্ষেতা আর নিজের ওপর দোষ নেওয়ার নাটক এবার বন্ধ কর। তুই এখানে বসে চোখের জল ফেলছিস আর ওই লোকটা বাইরে তিলে তিলে মরছে। তোকে দিয়ে কিচ্ছু হবে না, তুই শুধু কাঁদতে জানিস। দে রনির নাম্বার দে আমাকে, আমি এখনই ফোন করে সব জানাবো। নীলিমা ভয় কাজলের হাত চেপে ধরল, না কাজল, প্লিজ রনিকে কিছু বলিস না, ও জানলে আমাকে শেষ করে ফেলবে। কাজল ধমক দিয়ে, ছাড় হাত, তোকে শেষ করার দরকার নেই, তুই নিজেই নিজেকে শেষ করে দিচ্ছিস। রনিকে সত্যটা জানতেই হবে। কাজল ফোনটা নিয়ে রনিকে একের পর এক কল দিতে লাগলো। একবার, দুবার, তিনবার। রনি ফোন ধরছে না। নীলিমার বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। দশমবারের মাথায় রনি ফোনটা রিসিভ করল। ওপাশ থেকে শুধু ভারী কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কাজল, হ্যালো রনি, আমি কাজল বলছিলাম। আবির ভাই কেমন আছে? বাসায় পৌঁছেছে? রনি ভাঙা গলায়, কাজল, আবির আর বাসায় পৌঁছাতে পারেনি, ওর অবস্থা খুব খারাপ। গাড়ি থেকে নেমে দুকদম হাঁটার পরেই ও সেন্সলেস হয়ে গিয়েছিল। আমরা ওকে নিয়ে অ্যাপোলোতে আসছি। ও এখন অপারেশন থিয়েটারে, ওটি। কাজল শিউরে উঠে বলল, অপারেশন থিয়েটারে কেন? কি হয়েছে ওর? রনি, ডক্টর বললেন অতিরিক্ত মানসিক চাপ আর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণের কারণে ওর সেপ্টিক শক সাথে ব্রেন স্ট্রোকের মতো কিছু একটা হয়েছে। বাঁচার সম্ভাবনা খুব কম কাজল, ও মৃত্যুর সাথে লড়ছে। ফোনটা কাজলের হাত থেকে ফ্লোরে পড়ে গেল। ও পাথরের মতো নীলিমার দিকে তাকালো। নীলিমা পাগলের মতো কাজলের ওপর ঝাঁপিয়ে পড়ল। নীলিমা, কি হয়েছে কাজল? ওপাশে রনি কি বলল? আমার আবির ঠিক আছে তো? কাজল ফুপিয়ে কেঁদে উঠে নীলিমার গালটা শক্ত করে চেপে ধরল। কাজল, খুশি তো এখন? তোর এই পালিয়ে থাকার জেদ আর আবির ভাইকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আবির ভাই হাসপাতালে, অপারেশন থিয়েটারে। অতিরিক্ত স্ট্রেসের কারণে ওর ব্রেনের হার্ট লোড নিতে পারছে না। ডাক্তার বলেছে ও হয়তো আর বাঁচবে না। বাঁচবে না শব্দটা শোনার সাথে সাথে নীলিমার পায়ের তলা থেকে পৃথিবীটা সরে গেল। ও যেন মুহূর্তেই জীবন্ত লাশ হয়ে গেল। কোনো চিৎকার নেই, কোনো কান্না নেই, শুধু শূন্য চোখে তাকিয়ে রইল। তারপর পাগলের মতো ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে দৌড়াতে লাগল। নীলিমা, না, আমার বেনারসির কিছু হতে পারে না। খোদা, তুমি আমার জান নিয়ে নাও, কিন্তু ওকে ফিরিয়ে দাও। নীলিমা পাগলের মতো রাস্তায় নেমে এদিক ওদিক ছুটছে। ওর কোনো হুঁশ নেই, পরনের ওড়নাটা বারবার মাটিতে লুটিয়ে পড়ছে। কাজল পেছনে থেকে দৌড়ে এসে নীলিমার হাতটা খপ করে ধরে ফেলল। কাজল, নীলু, পাগল হোস না। এভাবে দৌড়ে তুই কোনোদিনও অ্যাপোলো পৌঁছাতে পারবি না। দাঁড়া, আমি একটা সিএনজি ধরছি। কাজল প্রায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা চলন্ত সিএনজি থামালো। ওরা দুজনে ধপাস করে সিএনজিতে গিয়ে বসল। কাজল ড্রাইভারকে চিৎকার করে বলল, কাজল, মামা, যত জোরে পারেন চালান, আমাদের জীবন মরণের প্রশ্ন। সিএনজিটা যখন হুহু করে বাতাসের বেগে চলতে শুরু করলো, নীলিমা তখন সিএনজির রডটা শক্ত করে ধরে বিড়বিড় করে কি যেন বলছে। ওর দুচোখ বেয়ে অবিরল ধারায় পানি পড়ছে। ও জানালার বাইরে তাকিয়ে শূন্যে হাত বাড়াল, যেন অনেক দূরে শুয়ে থাকা আবিরকে ও স্পর্শ করতে চাইছে। কাজল দেখল নীলিমার সারা শরীর কাঁপছে। ও নীলিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কাজল জানে, এখন নীলিমাকে কোনো সান্ত্বনা দিয়ে লাভ নেই। এই মুহূর্তে একমাত্র উপরওয়ালা ছাড়া আর কারো কিছু করার নেই। সিএনজিটা যখন হাসপাতালের মেইন গেটে গিয়ে থামল, ভাড়ার টাকা দেওয়ার জন্য কাজল ওয়ালেট বের করার আগেই নীলিমা লাফ দিয়ে সিএনজি থেকে নেমে পড়ল। ও জানে না অপারেশন থিয়েটার কোন তলায়, ও জানে না আবির ঠিক কোথায় আছে। ও শুধু পাগলের মতো এমার্জেন্সি গেট দিয়ে ভেতরে ঢুকেই চিৎকার করতে লাগল, নীলিমা, রনি, রনি কোথায় তুই? আবির, আবির কই তুই? পুরো হাসপাতালের করিডোর নীলিমার চিৎকারে কেঁপে উঠল। হাসপাতালের সাদা করিডোর জুড়ে এখন কেবল কান্নার শব্দ আর হাহাকার। নীলিমা পাগলের মতো ছুটতে ছুটতে ওটি
সামনে গিয়ে দেখলো ওর পুরো ফ্যামিলি সেখানে উপস্থিত। মামা আর আম্মু দেয়ালে মাথা ঠেকিয়ে নিঃশব্দে কাঁদছেন, আর রনি অপু কোণে পাথরের মতো বসে আছে। সাজ্জাদ এসেছে গ্রাম থেকে, আর আদিবা আর ওর মা বাবা ছিল। নীলিমাকে দেখেই নীলিমার আব্বু, মামা, হিতাহিত জ্ঞান হারিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালেন। তার চোখ দুটো রাগে আর অপমানে টকটকে লাল। আব্বু, এখন কেন এসেছিস? এই তো আবির ভেতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এইবার খুশি তো তুই? তোর ওই জেদের দেমাগ দিয়ে তুই আজ আমার সোনার ছেলেটাকে শ্মশানে পাঠিয়ে দিলি। নীলিমা থরথর করে কাঁপতে কাঁপতে আব্বুর পা ধরতে চাইল। আব্বু, বিশ্বাস করো আমি। আব্বু এক ঝটকায় নীলিমাকে সরিয়ে দিয়ে, খবরদার, আমায় আব্বু বলে ডাকবি না। তুই তো অনেক বড় হয়ে গেছিস, নিজের সিদ্ধান্তে চলতে পারিস। তবে শুনে রাখো, আজ থেকে নীলিমা নামে আমার কোনো মেয়ে নেই। যে মেয়ে আমাদের ইজ্জত আর আপনজনকে ধ্বংস করতে পারে, তাকে আমার দরকার নেই। এই মুহূর্তেই তুই এখান থেকে চলে যাবি। তোর ছায়াও যেন এই হাসপাতালের আশেপাশে না পড়ে। নীলিমা হাউমাউ করে কেঁদে উঠল। ও সবার কাছে গিয়ে হাত জোড় করতে লাগল। নীলিমা, ফুফি আম্মু, আব্বু, আমাকে তাড়িয়ে দিও না। আমি আবিরকে না দেখে কোথাও যাব না। ও আমাকে বেনারসি ডাকত না? আমি তো ওর আমানত। আমাকে ক্ষমা করে দাও তোমরা। কিন্তু আব্বুর রাগ তখন আকাশচুম্বী। ও নীলিমার হাত ধরে হিঁচড়ে লিফটের দিকে নিয়ে যেতে চাইলেন। আবিরের আম্মু এগিয়ে এসে নীলিমাকে নিজের বুকের সাথে চাপটে ধরলেন। বড় মামা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আবিরের আম্মু চোখের পানি মুছতে মুছতে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন, থামো ইকবাল। আর একটা পাও এগোবি না। তুই নীলিমাকে ত্যায্য করতে চাস কর, কিন্তু আমি পারব না। আবির যদি আমার গর্ভের সন্তান হয়, তবে নীলিমাও আমার কলিজার টুকরো। ওই বুকেই মানুষ হয়েছে। বড় মামার আগে ফুঁসতে ফুঁসতে বললেন, বড় বুঝি। তুমি ওকে আটকাচ্ছ কেন? ওর জেদের কারণেই তো আর তোমার ছেলেটা মৃত্যুর সাথে লড়ছে। আবিরের আম্মু, চুপ কর তুই। ছেলেটার এই অবস্থার পেছনে ওর হয়তো ভুল ছিল, কিন্তু ও আজ যেভাবে পাগলের মতো ছটফট করছে, তা ওর ভালোবাসারই প্রমাণ। আমার ছেলের পাশে ওর থাকার অধিকার আছে। ও আমার মেয়ে, ও আমার কাছেই থাকবে। মামা আর কোনো কথা বললেন না। তিনি নীলিমার মাথাটা নিজের বুকে চেপে ধরে বললেন, আবিরের আম্মু, কাঁদিস না মা, আমি তো আছি। তুই কোথাও যাবি না। অপারেশন থিয়েটারের ওপরের সেই লাল বাতিটা নিভে যেতেই করিডোরে এক পিনপতন নীরবতা নেমে এল। নীলিমা, আদিবা, সাজ্জাদ, রনি, অপু আর কাজল সবাই এক দৌড়ে ওটির দরজার সামনে গিয়ে দাঁড়াল। সবার চোখ তখন সেই বন্ধ দরজার দিকে। খানিক বাদেই মাস্ক খুলতে খুলতে ডাক্তার বেরিয়ে এলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম আর ক্লান্ত মুখটা দেখে রনি আটকে উঠে ডাক্তারের হাত চেপে ধরল। রনি, ডাক্তার সাহেব, আমার ভাই কেমন আছে? কথা বলছেন না কেন? ডাক্তার কিছু তো একটা বলুন। ডাক্তার একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলেন। তারপর ধরা গলায় বললেন, ডাক্তার, দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, কিন্তু রোগীর অবস্থা খুব একটা ভালো না। অতিরিক্ত রক্তক্ষরণ আর ব্রেন স্ট্রোকের ফলে ওর শরীরের অধিকাংশ নার্ভ রেসপন্স করছে না। আমরা ওকে লাইফ সাপোর্টে রাখছি। এখন আর আমাদের হাতে কিছু নেই, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন। অলৌকিক কিছু না ঘটলে ওকে ফিরে পাওয়া কঠিন। ডাক্তারের মুখ থেকে লাইফ সাপোর্ট আর ফিরে পাওয়া কঠিন শব্দগুলো শোনামাত্রই আবিরের আম্মু একটা আর্তনাদ করে ফ্লোরে লুটিয়ে পড়লেন। তিনি সহ্য করতে পারলেন না। মামা, বড় বুঝি, কি হলো তোমার? ডাক্তার, ডাক্তার দেখুন ওনার কি হয়েছে। হাসপাতালের নার্সরা দৌড়ে এসে আবিরের আম্মুকে ধরে একটা কেবিনে নিয়ে গেল। নীলিমা তখনও পাথরের মতো ওটির দরজার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। ওর মনে হচ্ছিল ওর পৃথিবীটা এখনই থেমে গেছে। কিন্তু পরক্ষণেই ও যেন এক নতুন শক্তি পেল। ও বুঝতে পারল, দুনিয়ার ডাক্তাররা যখন হাত তুলে দেয়, তখন কেবল একজনই পারেন ফিরিয়ে দিতে। নীলিমা টলতে টলতে ফুফুর, আবিরের আম্মু, কেবিনের এক কোণে রাখা জায়নামাজটা তুলে নিল।
ও সোজা হাসপাতালের সেই ছোট্ট ইবাদত থানার দিকে দৌড়াতে লাগলো। ভেতরে গিয়ে কোনো কথা নেই, কোনো শব্দ নেই, ও সোজা সিজদায় লুটিয়ে পড়ল। নীলিমা ডুকরে কাঁদতে কাঁদতে, মাবুদ, তুমি তো জানো আমি কতটা পাপিষ্ঠ। আমার জেদার আমার ওই একটা হাতের চড় আমার বেনারসিকে আজ সাদা কাপড়ে শুইয়ে দিয়েছে। আল্লাহ, আমি তো ওর অপরাধী, কিন্তু ও তো নির্দোষ ছিল মাবুদ। যে মানুষটা সারা শহর আমাকে খুঁজে বেরিয়েছে, আর সে কেন নিথর হয়ে পড়ে থাকবে? আমার ভুলের শাস্তি কেন তুমি ওকে দিচ্ছ? নীলিমা দুই হাতে জায়নামাজটা খামচে ধরে আরো জোরে ডুকরে উঠল। ওগো মালিক, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি আমার বেনারসিকে ফিরিয়ে দাও। ও যখন আমার দুয়ারে এসে কাঁদছিল, তখন আমি পাষাণ হয়ে ওকে ফিরিয়ে দিয়েছি। সেই পাপের বোঝা আমি বইতে পারছি না আল্লাহ। তুমি ওকে আর একবার চোখ মালার সুযোগ করে দাও। আমি শুধু একবার ওর পায়ে ধরে মাপ চাইতে চাই। ও আমাকে পান্ডা বলে না ডাকলে আমার এই জীবনটাই যে বৃথা আল্লাহ। দোহাই লাগে তোমার, তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও মাবুদ। নীলিমার সেই আর্তনাদে যেন হাসপাতালের দেয়ালগুলো আজ কেঁপে উঠছিল। ও সিজদাতে মাথা রেখেই বারবার বলতে লাগলো, তুমি ওকে ফিরিয়ে দাও আল্লাহ, শুধুই একবার ওকে ফিরিয়ে দাও। আর এই দিকে হঠাৎ হাসপাতালের নিস্তব্ধতা ভেঙে এক নার্সের চিৎকার শোনা গেল। নার্স, ডাক্তার সাহেব, জলদি আসুন, রোগীর পালস পাওয়া যাচ্ছে না, ওনার শরীর জানি কেমন করছে। কুইক! নার্সের সেই আর্তনাদ শুনে করিডোরে থাকা রনি, অপু, সাজ্জাদ সবাই ওটির কাছের দরজার দিকে ছুটল। কাজল দৌড়ে ইবাদত থানায় গিয়ে দেখল নীলিমা তখনও সিজদায়। ও নীলিমার কাঁধ ধরে এক হ্যাচকা টান দিল। কাজল, নীলু, উঠো জলদি, আবির ভাইয়ের অবস্থা খুব খারাপ। নার্সরা চিৎকার করছে, মনে হয় কিছু একটা হয়েছে। কিছু একটা হয়েছে শোনা মাত্র নীলিমা এক লাফে জায়নামাজ ছেড়ে দৌড় দিল। ওটির দরজার সামনে গিয়ে দেখল 4-5 জন ডাক্তার ভেতরে ঢুকছে। একজন নার্স একটা মেশিন নিয়ে দৌড়ে ভেতরে ঢুকল। ওটির কাছের দেয়াল দিয়ে নীলিমা দেখল আবিরের নিথর দেহটা বিছানায় পড়ে আছে, আর ডাক্তার ওর বুকে সেই ইলেকট্রিক শকের মেশিন, ডেফিব্রিলেটর, দিয়ে বারবার ঝটকা দিচ্ছে। প্রতিবার যখন আবিরের শরীরটা শকের চোটে বিছানা থেকে লাফিয়ে উঠছে, নীলিমাও বাইরে থেকে চিৎকার করছে। নীলিমা, না, আমার আবিরের গায়ে ওভাবে আঘাত করবেন না, ও ব্যথা পাচ্ছে তো। ডাক্তার সাহেব, ও ব্যথা সহ্য করতে পারে না, ওরে ছেড়ে দেন আপনারা। নীলিমা পাগলের মতো ওটির দরজায় ধাক্কা দিতে লাগল। রনি আর সাজ্জাদ ওকে কোনোমতে টেনে ধরে রাখছে। নীলিমার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। নীলিমা, আবির, উঠে দাঁড়াও, দেখো তোমার বেনারসি এসেছে। তুমি তো আমাকে দেখার জন্য সারা শহর খুঁজেছ, আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি চোখ খোলো, একবার তাকাও আমার দিকে। ভেতরে ডাক্তাররা ঘামছেন। মনিটরের সেই সোজা লাইনটা, ফ্ল্যাট লাইন, এখনো সোজা হয়ে আছে। ডাক্তার আবার চিৎকার করে বললেন, 4-300। নাও। আবারও একটা তীব্র ঝটকা। নীলিমা এবার ফ্লোরে বসে পড়ে নিজের মাথা দেয়ালে ঠুকতে শুরু করল। ওর গলার স্বর বসে গেছে, শুধু অস্ফুট স্বরে বলছে, আল্লাহ, ফিরিয়ে দাও, ওকে ফিরিয়ে দাও। পুরো করিডোর জুড়ে এখন শুধু নীলিমার সেই বুকফাটা আর্তনাদ আর মেশিনের বিপ বিপ শব্দ। জীবন আর মৃত্যুর মাঝে আবির এখন এক সুতোয় ঝুলছে। সকাল 10টা। জানালার পর্দা ভেদ করে আসা রোদে আমার ঘুমটা সবে পাতলা হয়ে আসছিল, কিন্তু শান্তির ঘুম আমার কপালে নেই। হঠাৎ পেটের ওপর 3 বছরের ছোট ছেলে আরাব এক বিশাল লাফ দিল। আরাব, আব্বু, উঠো, ছোট আপু আমাকে ডাইনোসর বানাইছে, বিচার করো। আমি ব্যথায় চোখ মুখ কুঁচকে উঠে বসলাম। ছুটির দিনে আমার এই 5 জন পান্ডার অত্যাচার থেকে রেহাই নেই। ড্রয়িং রুমে আসতেই দেখি এলাহি কাণ্ড। বড় মেয়ে আদ্রিতা, 11, আর মেজ মেয়ে আফরিন, 9, মিলে তাদের মেজ ভাই আয়ানকে, 6, চেয়ারে বেঁধে ওর ঠোঁটে লাল লিপস্টিক আর মুখে পাউডার মেখে ভূত বানিয়ে রেখেছে। এক পাশে সেজো ছেলে আরিয়ান, 5, হাততালি দিয়ে হাসছে। আমি, আরে থামো থামো, তোরা কি ঘরটাকে পাগলা গারদ বানাবি? আদিবা,
আফরিন, আয়ানকে ছাড় তো মা। আর আরব, তুই আমার পেটটাকে ফুটবল মাঠ বানানো কবে বন্ধ করবি? ঠিক তখন রান্নাঘর থেকে নীলিমা হাতে খুন্তি নিয়ে ঝড়ের বেগে বেরিয়ে এল। 12 বছরের সংসারে নীলিমা এখন এই বাড়ির একচ্ছত্র অধিপতি। নীলিমা, কি রে, তুই কি আজ সারাদিন এই কুড়েমি করবি? বাজে মনে নেই? গত সপ্তাহে বাজি ধরে বলেছিলি আজ বাচ্চাদের গোসল তুই করাবি। এখন মেজোটাকে ধর, জলদি গোসলখানায় নিয়ে যা। আমি হাই তুলতে তুলতে, আরে তুই তুই করছিস কেন? বাচ্চাদের সামনে তো একটু সম্মান দে। আর বাজি, হা 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 হা, তুই তো চিটিং করে জিতেছিস। চিটিংবাজ একটা। নীলিমা কোমরে হাত দিয়ে, চিটিং হোক আর যাই হোক, বাজি তো বাজিই। তুই বলেছিলি আমি যদি জিতি তবে তুই আজকে আমার সব কাজ করে দিবি। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়ছে। আরব, এমন করে না, দেখছো না আমি তোমার আব্বুর সাথে কথা বলছি। আমি কি মনে পড়ছে বল? নীলিমা, আমি যে কাজলের সাথে ডিল করছিলাম এইটা। আমি তোর ওই ফালতু মার্কা কথা বাদ দে তো। নীলিমা চোখ কপালে তুলে, কি কইলি কুত্তা? আমি ফালতু মার্কা কথা বলি? আজকে আমি আর তোর বিরিয়ানি রান্না করে দিতে পারবো না। নিজের রান্না নিজে করে খাবি। আরব ও আরিয়ান একসাথে চিৎকার করে, আম্মু, আমাদেরটা। মামা হেসে দিয়ে, নীলু, দয়া করে আমাদের দুই ভাই বোনের দিকে একটু তাকাইস। অন্তত চুলাটা নিভিয়ে দিস না। নীলিমা, শুধু তোমার গুণধর ভাগ্নের রান্না আমি করতে পারবো না। আমি নাকি ফালতু কথা বলি? শখ কত? আমি কপালে হাত দিয়ে, নীলু, 5 জন সামলাতেই আমার জান শেষ। 11 জন হলে তো আমাকে স্টেডিয়াম ভাড়া করে থাকতে হবে। মামার দিকে তাকিয়ে অসহায়ভাবে, মামা, আম্মু, তোমরা কিছু বলছো না কেন ওকে? তোমাদের ভাগ্নি তো আমাকে মেশিন ভেবে বসে আছে। আসলে কাজল আরও মিলে ক্রিকেট টিম বানানোর ডিল করেছে, আর এখন খাটতে হচ্ছে আমাকে। সোফায় বসে চা খাচ্ছিলেন আম্মু আর মামা। তারা এই দৃশ্য দেখে হেসেই অস্থির। আমি আর কি বলবো? অসহায় হয়ে বাচ্চাদের নিয়ে বাথরুমের দিকে ছুটলাম। আমি চলে যাওয়ার পর নীলিমা রান্নাঘরে ঢুকে বিরিয়ানি চাল ধুতে ধুতে হঠাৎ স্থির হয়ে গেল। জানালার বাইরে তাকিয়ে ওর চোখের পাতা ভিজে উঠল। ফ্ল্যাশব্যাক 12 বছর আগে। ওটির ভেতরে এক ভয়াবহ নীরবতা। ডাক্তাররা একে অপরের দিকে অসহায়ভাবে তাকালেন। মনিটরে সেই দীর্ঘ বিপ শব্দটা জানান দিচ্ছিল যে নিঃশ্বাস থেমে গেছে। ডাক্তার যখন ঘড়ির দিকে তাকিয়ে চূড়ান্ত ঘোষণা দিতে যাবেন, টাইম অফ ডেথ, ঠিক তখনই দরজার লক ভেঙে নীলিমা ভেতরে আছড়ে পড়ল। নার্সরা ওকে আটকানোর চেষ্টা করতেই নীলিমা এক উন্মাদিনীর মতো আর্তনাদ করে উঠল, ছাড়ুন আমাকে। ও কোথাও যায়নি, ও আমাকে ছেড়ে যেতেই পারে না। নীলিমা দৌড়ে গিয়ে নিথর দেহের ওপর ঝাঁপিয়ে পড়ল। নীলিমা আবিরের 2 গাল হাত দিয়ে ধরে পাগলের মতো ঝাঁকাতে লাগল। নীলিমা গলা ফেটে যাওয়া আর্তনাদে, ওই বেনারসি, তুই চোখ খোল। তুই না বলেছিলি আমি হাসলে তোর কলিজায় জোয়ার আসে? আজ দেখ আমি কত কাঁদছি, তুই কেন উঠছিস না? এই যে আমি তোর সামনে দাঁড়িয়ে, তুই যে আমাকে খুঁজে সারা শহর পাগল হয়ে গিয়েছিলি, সেই নীলিমা আজ তোর পায়ে পড়ে আছে। আল্লাহ, আমার আবিরকে ফিরিয়ে দাও। আমার সবটুকু আয়ু ওকে দিয়ে দাও, কিন্তু ওকে কেড়ে নিও না। নীলিমার কান্নায় ওটির ডাক্তার নার্সদের চোখও ভিজে এল। নীলিমা কপালে কপাল ঠেকিয়ে ডুকরে কেঁদে উঠল। নীলিমা, আবির, তুই যদি আজ চোখ না মেলিস, তবে আজ এই ইউটি থেকেই আমার লাশ বের হবে। তুই ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই রে। আমি তোকে এখনো বলিনি যে আমি তোকে কতটা ভালোবাসি। তুই যাওয়ার আগে অন্তত এই একটা কথা শুনে যা। নীলিমা হিতাহিত জ্ঞান হারিয়ে আবিরের সেই প্রাণহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল। একটা দীর্ঘ এবং পাগলামি ভরা ভালোবাসার কিস। নীলিমা যেন নিজের বুকের সবটুকু নিঃশ্বাস আবিরের ভেতরে ঢেলে দিয়ে জমের দুয়ার থেকে ওকে টেনে আনতে চাইছে। অন্ধকার, চারদিকে শুধু ঘন অন্ধকার। আমি যেন কোনো এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছিলাম। কোনো শব্দ নেই, কোনো অনুভূতি নেই। ঠিক তখনই দূর থেকে কারো একটা আর্তনাদ আমার কানে এসে লাগলো। খুব চেনা একটা কণ্ঠ, যে আমাকে ডাকছে।
হঠাৎ করেই মনে হলো কেউ আমার ঠোঁটে দ্যাটফোট রাখল। একটা উষ্ণ ছোঁয়া, যেন কেউ নিজের সবটুকু প্রাণ আমার ভেতরে ঢেলে দিচ্ছে। সাথে সাথে খুব গরম এক ফোঁটা পানি আমার গালে এসে পড়ল। আমি সমস্ত শক্তি দিয়ে একটা লম্বা নিঃশ্বাস টেনে চোখ মেললাম। চোখ মেলেই দেখি নীলিমা। ওর মুখটা একদম আমার মুখের ওপর। চোখের পানিতে ওর কাজল লেপ্টে একাকার। ও যেন এক উন্মাদিনী। আমি কথা বলতে চাইলাম, কিন্তু গলায় স্বর ফুটছে না। ও তখনও পাগলের মতো আমার কপালে, গালে আর ঠোঁটে কিস করছে আর ডুকরে কাঁদছে। আমি কোনো মতে ধুকপুক আওয়াজে বলে উঠলাম, আমি নীলু, মেরে ফেলবি নাকি আমাকে? নিঃশ্বাস তো নিতে দে। এমনই মরে যাচ্ছিলাম, তুই তো দেখি কিস করেই মেরে ফেলবি। আমার কণ্ঠ শুনে নীলিমা যেন পাথরের মতো জমে গেল। ও কয়েক সেকেন্ড স্থির হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ আমার শার্টের কলারটা খামচে ধরে আমাকে ঝাঁকাতে লাগলো। নীলিমা চিৎকার করে, তুই বড় পচা আবির, তুই একটা পচা। তুই কেন এমন করলি? তুই জানিস আমার বুকটা ফেটে যাচ্ছিল? কেন আমাকে ছেড়ে যাচ্ছিস তুই? বল, আর কখনো যাবি না? বল। নীলিমা বলতে বলতে আবারও আমার বুকে আছড়ে পড়ল। ও যেন জমের দুয়ার থেকে আমাকে কেড়ে এনেছে, এখন আর কাউকে ভাগ দেবে না। ডাক্তাররা দৌড়ে এলেন। মনিটরে সেই বিপ বিপ শব্দটা তখন দ্রুত হতে শুরু করেছে। চিফ সার্জন বিস্ময়ে চিৎকার করে বললেন, ডাক্তার, সুবহানাল্লাহ, মেডিকেল সায়েন্স আজ ধুলোয় মিশে গেল। এই মেয়েটার আর্তনাদ আর কলিজা ছেঁড়া ভালোবাসা আজ স্বয়ং মৃত্যুকেও পেছনে হটিয়ে দিল। হি ইজ অ্যালাইভ। বাইরে থেকে আম্মু সহ সবাই হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল। সবাই যখন খুশিতে কাঁদছে, নীলিমা তখনও আমার বুকের বাম পাশে কান পেতে সেই হৃদস্পন্দনটা শুনছে। ও যেন পরখ করছে আমি সত্যিই বেঁচে আছি কিনা। ওর হিক্কা তোলা কান্নাটা তখনও থামেনি। আমি ওর চুলে কাঁপা কাঁপা হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বললাম, আমি কাঁদিস না বেনারসি। আমি তো ফিরতামই না, কিন্তু তোর ওই ডালিমের মতো রাগী মুখটা মনে পড়তেই যমরাজকেও ভয় দেখিয়ে ফিরে আসলাম। নীলিমা আমার বুকে মুখ লুকিয়ে আরো জোরে কেঁদে দিল। আমি বুঝতে পারলাম, নীলিমা সত্যিই আমার জীবনের আসল নায়িকা। যে নিঃশ্বাসটা ও সেদিন ভিক্ষা চেয়েছিল, আজ সেই নিঃশ্বাসটাই আমাকে নতুন জীবন দিয়েছে। বর্তমান। বাচ্চাদের গোসল করিয়ে যখন বের হলাম, দেখলাম ঘর একদম শান্ত। ড্রয়িং রুমে সাজ্জাদ আর আদিবা বসে আছে। আদিবা এখন অনেক পরিণত, সাজ্জাদের সাথে ওর বিয়ে হয়েছে বেশ কয়েক বছর। আমার অসুস্থতার সময় সেবা করতে করতে সাজ্জাদের প্রতি আদিবার যে ভালোবাসা তৈরি হয়েছিল, আজ সেটা পূর্ণতা পেয়েছে। সাজ্জাদ এসেই খুন আমার অবস্থা দেখে। সাজ্জাদ, কি রে, ক্রিকেট টিমের কি অবস্থা? কোচ হিসেবে কিন্তু আমি আছি। আমি, আরে ভাই, কোচ হতে হবে না, তুই আগে এই পাঁচ পান্ডাকে সামলানো শেখ। নীলিমা রান্নাঘর থেকে গরম বিরিয়ানি নিয়ে এল। টেবিলে সবার সাথে বসে খাওয়া দাওয়ার আনন্দটাই আলাদা। খাওয়ার মাঝখানে নীলিমা হঠাৎ আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। সেই হাসিতে কোনো রাগ নেই, আছে শুধু পাহাড় সমান ভালোবাসা। 12 বছর আগে ওটির ভেতরে যে মেয়েটা আমার নিঃশ্বাস ভিক্ষা চেয়েছিল, আজ সে এই ঘরের সম্রাজ্ঞী। কিন্তু আমাদের এই শান্তির আয়ও বেশিক্ষণ স্থায়ী হলো না। কারণ আজ রাতে আমাদের ওপর গায়ে হলুদ। আর এই পাঁচ পান্ডা নিয়ে অনুষ্ঠানে যাওয়া মানে একটা যুদ্ধ জয় করা। রাত 8টা। অনুষ্ঠান বাড়িতে এলাহি কাণ্ড। আমি, সাজ্জাদ, রনি এক কোণায় দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি, আর পাঁচ পান্ডা পুরো হলরুমটাকে নিজেদের খেলার মাঠ বানিয়ে ফেলেছে। আদ্রিতা আর আফরিন মিলে স্টেজের ফুল ছিঁড়ে আয়ানের মাথায় দিচ্ছে, আরিয়ান মিষ্টি চুরি করতে ব্যস্ত। আর সবচেয়ে ছোট্টা, অর্থাৎ আরব, ও তো সাউন্ড বক্সের ওপর উঠে নাচার চেষ্টা করছে। হঠাৎ নীলিমার চিৎকার শোনা গেল, নীলিমা, আরব, এইখান থেকে নাম বলছি। আদ্রিতা, তোদের এই সাজুগুজু কি আর শেষ হবে না? আর আরিয়ান, তুই স্টেজের নিচে কি করছিস? বের হ জলদি। নীলিমা একাই পুরো মাঠ সামলাচ্ছে। ওর চিৎকার আর শাসনের ছোটে অতিথিরা হাঁ করে তাকিয়ে আছে। আমি দূর থেকে নীলিমাকে ইশারা করলাম একটু শান্ত হতে।
কিন্তু নীলিমা উল্টো আমার দিকে তেড়ে এল। নীলিমা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছো কেন আবির? তোমার ছেলেদের সামলাও। এই দেখো, আরিয়ান নিজের নতুন পাঞ্জাবিতে হলুদ মাখিয়ে ফেলেছে। আমি এদের নিয়ে আর পারছি না। আরে ছাড় তো নীলু, বাচ্চারাই তো আনন্দ করবে। তুই তো দেখি ডাইনি বুড়ির মতো সারাক্ষণ বকাঝকা করিস। নীলিমা চোখ রাঙিয়ে, কি বললি? আমি ডাইনি বুড়ি? দাঁড়াও, আজ রাতে বাসায় চলো, তোমার আর তোমার এই পান্ডা টিমের একদিন কি আমার একদিন। ঠিক তখন অপু স্টেজ থেকে নেমে এসে বলল, অপু ভাই, তোরা কি এখানে ঝগড়া শুরু করবি? একটু পরে তো আমার হলুদ লাগানো শুরু হবে। নীলিমা গাল ফুলিয়ে অপুর দিকে তাকিয়ে বলল, তোর বন্ধু তো একটা আস্ত শয়তান অপু। বাচ্চাদের সামলায় না, উল্টো আমাকে রাগিয়ে দেয়। সবাই যখন হাসাহাসি করছে, আমি চুপি চুপি নীলিমার কাছে গিয়ে ওর চিবুকটা আলতো করে ধরলাম। সবার অলক্ষ্যে ওর কানে কানে বললাম, আমি রাগ করলে তোকে আরো বেশি সুন্দর লাগে রে পান্ডা। তুই শুধু অতীতের না, তুই আমার বর্তমান আর ভবিষ্যতের আসল মিসেস মামাতো বইন। নীলিমা লজ্জা পেয়ে হেসে দিল। ওই এক চিলতে হাসতেই আমার সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। পাঁচ পান্ডার চিৎকার, নীলিমার মিষ্টি শাসন আর আমাদের এই সাজানো সংসার, এই তো জীবন। সমাপ্ত।